হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকের আমাদের ভিডিওতে থাকবে পুরোটাই ব্লকচেনের সিকিউরিটি, ট্রান্সপারেন্সি, এক কথায় প্রাইভেসি অফ ব্লকচেন। যখনই আমরা ব্লকচেনের কথা বলি তখনই আমাদের কথা মনেই আছে যে এটা একটা ডিসেন্ট্রালাইজ, ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি। ডিসেন্ট্রালাইজ মানে কি, যেটা কোনো সেন্ট্রালাইজ অথরিটির ওপর কোনো রকম নির্ভর করে না। এবার যখন কোনো একটা সেন্ট্রালাইজ অথরিটির উপর কোনো একটা জিনিস নির্ভর করে না বা ব্লকচেন নির্ভর করে না, সেই মোমেন্টে আমাদের প্রাইভেসি হচ্ছে সব থেকে মেন। যখন আমরা কোনো ব্যাংক ইউজ করি, ঠিক আছে, তখন আমাদের কি রয়েছে, তার একটা সেন্ট্রালাইজ অথরিটি থাকে। সেটা যে কোনো টাইপসের ব্যাংকই হোক। ইভেন আমরা যখন ক্রিপ্টোকারেন্সিতে এক্সচেঞ্জের কথাই বলি, সবার প্রথম আমাদের মাথায় আসে বাইন্যান্স, আমাদের মাথায় আসে কয়েন গেকো, আমাদের মাথায় আসে কয়েন বেস। তো এই টাইপসের যে এক্সচেঞ্জ গুলো রয়েছে, এদের এক্সচেঞ্জের একটা সেন্ট্রালাইজ অথরিটি রয়েছে। যখন আমাদের সেন্ট্রালাইজের অথরিটি থাকে তখন আমাদের একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট থাকে। যদি কোনো রকম কোনো ফান্ড আমাদের স্টোল হয় বা আমাদের কোনোভাবে হ্যাক হয়ে যায়, তাহলে আমরা ওই সেন্ট্রালাইজ অথরিটিকে গিয়ে কমপ্লেন করতে পারি। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করতে পারি, তাকে যদি কোনো প্রুফ দিই। অনেক ক্ষেত্রেই হয়েছে যে বাইন্যান্সের ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে। তো সেই মোমেন্টে কি হয়েছে না, হ্যাক হওয়ার পর মুহূর্তেই আমরা গিয়ে সেন্ট্রালাইজ অথরিটি অর্থাৎ বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা কমপ্লেন করতে পারি আমাদের প্রুফ দিয়ে যে আমার এই ইমেল আইডি আর আমার ফান্ডে এত অ্যামাউন্ট ছিল, যেটা কিছু হতে পারে বিটিসি, কিছু হতে পারে ইথিরিয়াম, কিছু হতে পারে বিএসসি, কিছু হতে পারে সোলানা, কিছু হতে পারে ইউএসডিটি অর সাম র্যান্ডম মিম টোকেন অফ সামথিং। যে কোনো কিছুই থাক না কেন, তো আমরা ওর ডিটেলস দিয়ে যে এই হলো আমার ওয়েবসাইট আর এই অ্যাড্রেসটা পার্টিকুলারলি যখন ট্রানজাকশন হবে, তখন আমরা ট্রানজাকশনের জন্য পার্টিকুলারলি কোন অ্যাড্রেস থেকে অ্যাকচুয়ালি স্টোল হয়েছে আমরা সেটাও বুঝতে পারি। আর যদি নাও বুঝতে পারি, তাহলেও আমরা বলতে পারি যে আমি এইখান থেকে কোনো রকম উইথড্র করিনি, আর আমার এই অ্যাড্রেস থেকে বা এই অ্যাকাউন্টটা এইভাবে আমার হ্যাক হয়ে গিয়েছে এই টাইমে। মিনস আমি সাপোজ আমি কালকে দেখেছি, যে গতকাল দেখেছি আমার ঠিকঠাক ভাবে সমস্ত অ্যামাউন্টই রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের আজকে সকালে উঠে দেখছি আমার অ্যামাউন্ট এইখান থেকে এতটা স্টোল হয়ে গিয়েছে। এইভাবে আমি কমপ্লেন করতে পারি যদি সেটা সেন্ট্রালাইজ অথরিটিতে হয়। তো কিন্তু যদি ওটা ডিসেন্ট্রালাইজ অথরিটিতে হয়, তখন আমাদের সব থেকে বেশি ম্যাটার করে প্রাইভেসি। তার কারণ ওইখানে কমপ্লেন করার তো কোনো অথরিটি নেই সেন্ট্রালাইজ ভাবে, যে এই পার্সনটাকে, এই অথরিটিটাকে আমি যদি কমপ্লেন করি, ওরা সেটা কমপ্লেনটা নিবে এবং চোখ দিয়ে দেখবে। ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে সব থেকে বড় ইস্যু যেটা হচ্ছে সেটা হলো প্রাইভেসি। প্রাইভেসি মানে আমি যখন কোনো অ্যামাউন্ট রাখছি সেই টাইপসের যে প্রাইভেসি। এবার যদি বলা যায় প্রাইভেসি ব্লকচেন একটা ক্রুশিয়াল অ্যাসপেক্ট, যেটা ডিটারমাইন করে আমাদের সিকিউরিটি, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ইউজেবিলিটি। যেহেতু মানে ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে ব্লকচেন সাধারণত আমরা ট্রান্সপারেন্সির সাহায্যে অ্যাসোসিয়েট করতে পারি, যেটা আমাদের প্রাইভেসির কারণে যেমন কখনো ওভারলুক না হয়। ওকে, তো ইম্পর্টেন্স প্রাইভেসি ব্লকচেন যে মেন পয়েন্ট গুলো রয়েছে, প্রোটেক্টিং সেন্সিটিভ ডেটা। অনেক সময় আমাদের এই ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল ট্রানজাকশন যেগুলো আমাদের কনফিডেন্সিয়াল প্রোভাইড করে, তো ওইগুলোকে মানে প্রোটেক্টিং যেন করতে পারি সেই সেন্সিটিভ ডেটা গুলোকে, যার জন্য আমাদের প্রাইভেসি হিউজলি ম্যাটার করে। এবং সেই প্রাইভেসির ক্ষেত্রে যদি বলা যায় যে আমাদের ইউজার ডেটাকে সবসময় আমরা কনফিডেন্সিয়াল রাখতে চাই, সবসময় ওটাকে ট্রাস্টেবল সিকিউরিটির মাধ্যমে আমরা এটাকে কনফিডেন্সিয়াল রাখতে চাই, যে এটা সিকিউর। আমাদের এই ব্লকচেনটা বা আমাদের এই ব্লকচেনটা অ্যাকচুয়ালি সিকিউর, তো ওটার মাধ্যমে আমরা এর কনফিডেন্সিয়াল ডেটাটা আমরা সিকিউর রাখতে পারি। ঠিক আছে, অনেক সময় কি হয় যে প্রাইভেসি ছাড়া যদি কোনো একটা ইউজার ওর আইডেন্টিটি মানে লুকিয়ে রাখতে চাই, তো সেই আইডেন্টিটিটাও আমরা কি করতে পারি না, লুকিয়ে রাখতে পারি প্রাইভেসির সাহায্যে। যে ওর আইডেন্টিটি প্রোভাইড করতে চাইছে না, যেমন সাপোজ আমি যদি বলি সাতোশি নাকামোটোর কথাই বলছি। ওকে, এবার সাতোশি নাকামোটোর কিন্তু প্রায় একটা বিটকয়েনের অ্যাড্রেস রয়েছে, এস এ সামথিং দিয়ে নেই। ওই অ্যাড্রেসটা তো সাতোশি নাকামোটো নামের কোনো একটা সিউডোনিমাস ব্যক্তির আমরা জানি, কিন্তু ওই ব্যক্তিটা আসলে কি, আজ পর্যন্ত আমরা আহ সেটাকে কোনোভাবে প্রুভ করতে বা প্রমাণ করতে পারছে না যে কে। অনেকে বলে সেটা চীনের কোনো এক ব্যক্তি। এবং রিসেন্ট একটা তথ্য এসেছে, যেটা তোমরা যদি না জানো তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিই, যে ইউএস এর একজন পিএইচডি স্কলার রয়েছেন, যিনি এই মুহূর্তে রিসার্চ করছেন যে সাতোশি নাকামোটোর ব্যাপারে। তো উনি বলছেন যে টুইটারের যে সিইও,
টুইটারের এক্স সিইও, নট কারেন্ট সিইও এলন মাস্ক অর প্রকাশ আগরওয়াল, টুইটারের এক্স সিইও যে টুইটার ইনভেন্ট করেছিলেন, তিনি নাকি খুব চান্স রয়েছে সাতোশি নাকামোটো হওয়ার। তো ওর নিয়ে কিছু কিছু পাবলিশও বেরিয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো মেন ব্যাপার যেটা হলো, আমাদের কাছে এখনো কোনো এভিডেন্স নেই যে আমরা এর অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। পার্টিকুলারলি আমরা একটা পার্সনের পাবলিকালি ওর পাবলিক অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা বলতে পারবো না ওই পাবলিক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কার। এটাই তো ডিসেন্ট্রালাইজের একটা খুব আশ্চর্যজনক ব্যাপার না, যে আমাদের কাছে কিন্তু যদি সেন্ট্রালাইজের ক্ষেত্রে বলি, আমাদের কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা খুব সহজেই জেনে যেতে পারবো এই ব্যাংক অ্যাকাউন্টটা কার নম্বরে রয়েছে। খুব সহজেই ডেটাবেস হ্যাক করে বা সেন্ট্রালাইজ অথরিটির সাহায্যে আমরা বুঝতে পারবো। ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে কিন্তু এটা পারবো না আমরা। তো আমরা আমাদের আইডেন্টিটি যদি চাই সেটাকে মানে আলাদা করে রাখতে পারি, অ্যাড্রেস সাহায্যে আমাদের আইডেন্টিটি বুঝতে পারবেন। এটাও একটা প্রাইভেসির মধ্যেই পড়ে। বিজনেস কনফিডেন্সিয়ালিটি, মানে অনেক সময় ব্লকচেন কোম্পানিগুলো তাদের ইন্টারনাল প্রসেসের ক্ষেত্রে প্রাইভেসি যে ডিটেলস গুলো রয়েছে, তাদের ইন্টারনাল ডিটেলস গুলো রয়েছে, ওইগুলো প্রাইভেসির সাহায্যে সিকিউরলি প্রোভাইড করা ট্রাই করে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হাইপারলেজার ফেব্রিকের ক্ষেত্রেই দেখা যায়। ওটা প্রাইভেট ব্লকচেন, যেখানে আমরা একটা একটা পার্সনের জন্য বা একটা একটা নোড ক্রিয়েট করতে পারি, এবং ওই নোডের সাহায্যে আমরা ওকে ডেটা প্রোভাইড করতে পারি, কিন্তু ওই ডেটাটা কনফিডেন্সিয়াল হিসেবেই থাকে। ওকে, তো আবার প্রাইভেসি এই ক্ষেত্রেও ম্যাটার করে। আরেকটা হচ্ছে ফ্রিডম ফ্রম সার্ভেলিয়েন্স, মানে ইউজার যারা রয়েছে তারা অবশ্যই তাদের কাছে কন্ট্রোল থাকতে পারে ডেটা উইথাউট এক্সটার্নাল মনিটরিং। মানে তারা চাইবে তাদের ডেটাটা যেন সিকিউর থাকে, যে কেউ যেন তাদের ডেটার প্রতি এক্সটার্নাল মনিটরিং না করতে পারে, এবং সেই মনিটরিংটা যদি তাদের ডেটার প্রতি করে, তাদেরকে যেন না ধরতে পারে যে এটা অ্যাকচুয়ালি তাদের ডেটা। ওকে, এবার যদি আমরা বলি, এগুলো তো বুঝলাম যে প্রাইভেসি আমাদের কাছে ম্যাটার কেন করে। এবার যদি বলি চ্যালেঞ্জেস, প্রাইভেসি ছাড়া চ্যালেঞ্জেস কি হতে পারে। যদি আমাদের প্রত্যেকটা ব্লক চেন যদি ট্রান্সপারেন্ট হয়ে যায়, কোম্পানি সাধারণত সব কিছু তাদের ফাইন্যান্সিয়াল যে রেকর্ড রয়েছে সেগুলো এক্সপোজ হয়ে যায়, যেগুলো কোম্পানির ক্ষেত্রে খুব একটা ভালো জিনিস না অবভিয়াসলি। তার কারণ অনেক কোম্পানি রয়েছে যারা তাদের ডেটা গুলোকে পুরোপুরি সিকিউর রাখতে চায়, বা যারা তাদের ট্রানজাকশন রয়েছে এগুলো পুরোপুরি সিকিউর রাখতে চায়। তো তাদের ক্ষেত্রে যদি আমরা মানে প্রাইভেসি ছাড়া ব্লকচেনটা ইউজ করে থাকি, তাহলে তাদের ডেটা খুব সহজেই এক্সপোজ হয়ে যাবে, যেটা কোম্পানির দিক থেকে খুবই ভালো দিক না। ওকে, তো এটাই হলো চ্যালেঞ্জেস আমরা ফেস করতে পারি এই ধরনের। ইন্ডিভিজুয়ালস ক্ষেত্রেও আমরা ট্র্যাক করতে পারি যেটা তাদের স্পেন্ডিং প্যাটার্ন। সাপোজ আমার কাছে একটা মেটামাস্কের অ্যাড্রেস রয়েছে, ওকে, বা আমার কাছে একটা ট্রাস্ট ওয়ালেটের অবজেক্ট অ্যাড্রেস রয়েছে। এইবার ওই ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে ওটার পাশে যদি আমার নেমও সোয়াপ করে, আমার রিয়েল নেম, আমার ফ্যামিলি অ্যাড্রেস, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও সামথিং, যদি অত কিছুও বাদ দিলাম, যদি আমার রিয়েল নেমও সোয়াপ করে, যার তো হচ্ছে কোনো ভ্যালিডেশন আধার কার্ড ও সামথিং কিছু যদি অ্যাড করে, বিভিন্ন বা পাসপোর্ট অথেন্টিকেশন অ্যাড করে যদি তারা অ্যাড্রেসের সাহায্যে আমার নেমও অ্যাড করতে থাকে, তাহলে সেটা আমার জন্য খুবই বাজে একটা ব্যাপার। কেন ব্যাপার, আমি এই অ্যাড্রেসটা যে আমার নামে রয়েছে আমি দেখাতে চাইছি না। যদি আমি দেখাতে চাই সেটা আলাদা ব্যাপার, যার জন্য অনেক কোম্পানির ক্ষেত্রে কি হয় না, ওরা ওদের একটা পুরো কোম্পানির জন্য একটা স্পেসিফিক একটা অ্যাড্রেস বানিয়ে দেয়, যে অ্যাড্রেসটা থ্রু পুরো কোম্পানির ট্রানজাকশন দেখা যায়, এবং সেটা সে নিজে চায় কনফিডেন্সিয়াল, সে সেই ক্ষেত্রে রাখতে চায় না, কিন্তু সেটা খুব কম ক্ষেত্রে হয়। পার ইউজার টু ইউজার crores ইউজার রয়েছে, ঠিক আছে। এবার ওদের যদি ইউজার্স এর সাথে আমি যদি মানে ট্রান্সপারেন্ট যদি না হতো, যদি প্রাইভেসি না থাকতো, তাহলে আমি সকলের কি করতাম না, ওই ইউজার ওয়াইজ আমি খুব সহজেই দেখে নিতাম যে আচ্ছা, এই তো পাবলিক অ্যাড্রেসটা তো অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, এর অ্যাড্রেসে রয়েছে 1.5 মিলিয়ন ডলার, সাম ইথিএইচ, সাম বিটিসি, সাম সোলানা অ্যান্ড সাম বিএসসি, ওর সব মিলিয়ে আমার 1.5 মিলিয়ন ডলার রয়েছে। এবার পাবলিক অ্যাড্রেস তো আমি দেখতে পাচ্ছি যে এর অ্যাড্রেস রয়েছে, যদি এর সাথে সাথে আমি এর নেমটাও দেখতে পাই না, তাহলে সেই ইউজারের জন্য এটা একটা থ্রেট হয়ে যাবে, যে আরে যে কোনো মুহূর্তে কিডন্যাপিং হতে পারে, বা ওনার কাছে মার্ডার থ্রেট আসতে পারে, থিফট আসতে পারে, ওনাকে ঘায়েল করতে পারে। তো এই ধরনের প্রবলেমেটিক ইন্ডিভিজুয়ালসরা ফেস করতেই পারে, যার জন্য আমাদের প্রাইভেসি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার কি হয় না, গভর্নমেন্টের ক্ষেত্রেও মানে ট্রান্সপারেন্সি করা যায়, যে এক্সিকিউটিভ সার্ভেলিয়েন্স এর জন্য আমরা প্রাইভেসি ইউজ করতেই পারি। আমাদের এই যে ব্লকচেন অথরিটি প্রাইভেসি ফোকাসের ক্ষেত্রে কয়েকটা ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট রয়েছে, যারা আমাদের ট্রানজাকশন ডিটেলস গুলো খুব কনফিডেন্সিয়াল ভাবে রাখে। তার মধ্যে কয়েকটা ওয়েবসাইটের নাম হলো মনেরো।
মনেরও সবার মানে সব থেকে পপুলার বলতে পারি যে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি যে ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশন গুলো রয়েছে বা যে ডিটেলস গুলো রয়েছে কনফিডেন্সিয়াল ডিটেলস ওইগুলোকে আমরা সিকিউর রাখতে পারি, মানে মনেরও থেকে সিকিউর রাখতে পারি। আরেকটা হচ্ছে জেড ক্যাশ অর্থাৎ অর জেড ইসি, জেড স্ন্যাক যেটা রয়েছে সেটা আমাদের প্রাইভেট ট্রানজাকশন গুলোকে অ্যালাউ করে আর সেটা হচ্ছে মানে ট্রান্সপারেন্সি ইউজ করে। ওকে, এবার প্রাইভেসি আর ট্রান্সপারেন্সির মধ্যে যে মেন মানে ওই ডিফারেন্সিয়েটটা বলে ট্রানজাকশনের ভ্যালু, যদি আমি ফিচার্স এর কথা বলি, ট্রানজাকশন ভিজিবিলিটির ক্ষেত্রে কি হয়, প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে এটা সাধারণত মানে হিডেন করা হয় পাবলিকের দিক থেকে, মানে পাবলিক ব্লকচেনে ওটা অ্যাভেলেবল থাকে না, ওটাকে হিডেন করে রাখা হয় ট্রানজাকশনের ভিজিবিলিটিটা প্রাইভেসির ক্ষেত্রে। আর ট্রান্সপারেন্টের ক্ষেত্রে ভিজিবিলিটি এভরিওয়ান মানে সাপোজ আমি এখানে আসলাম, বলে সার্চ করলাম ইথারস্ক্যান, ইথারস্ক্যানে সার্চ করলাম, এই হচ্ছে ইথারস্ক্যানের ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটে টোটাল এটা মার্কেট ক্যাপ, এখানে হচ্ছে কারেন্ট ইথেরিয়াম প্রাইস। এইবার আমি যদি সাপোজ কোনো একটা টপ টোকেনসে আসি, টপ টোকেনস এর ক্ষেত্রে এই যে সাপোজ এই পলকাডটে আসলাম, এই মুহূর্তে $5 চলছে। এবার আমি যদি এই অ্যাড্রেসটা আসি, পলকাডটের ক্ষেত্রে যে অ্যাড্রেসটা রয়েছে এটা হচ্ছে ওনার টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস। এবার এই টোকেন কন্ট্রাক্টটাও না কেউ একজন বিল্ড করেছে, ঠিক আছে? তো এই যে প্রোটোকল বিল্ডার, কন্ট্রাক্ট ক্রিয়েটার, আমি যদি এই অ্যাড্রেসের কাছে যাই, এটা ট্রানজাকশন হ্যাজ অ্যাড্রেসের ক্ষেত্রে কল করি, আমাদের এটা আইবিসি প্রোটোকল রিলেয়ার বলে অ্যাড্রেসটাকে ভেরিফাই করে রেখেছে। আমরা ওর কাছ থেকে কেবলমাত্র এইটুকুই জানতে পারি যে এইটা এই হচ্ছে আমাদের যে পলকাডট অ্যাড্রেস রয়েছে ওর ইনভেন্টর বা এই পলকাডট কন্ট্রাক্টটা ওই ক্রিয়েট করেছে এবং এটা ওর ডিপ্লয় করেছে। এতে ইটিএইচ ব্যালেন্স রয়েছে কত, ইটিএইচ ভ্যালু কত রয়েছে, $522 ইথেরিয়াম ভ্যালু রয়েছে, ঠিক আছে? ওর টোটাল 17 টোকেন রয়েছে। তো এই টাইপসের এর অনেকগুলো বিটফাইনেক্স হট ওয়ালেট রয়েছে। তো এর আন্ডারে যে অ্যামাউন্টটা রয়েছে, ঠিক আছে, এই $522 এবং এই ক্ষেত্রে 5 কোটিও হতে পারে, ঠিক আছে? তো সেই ধরনের অ্যাড্রেসের ক্ষেত্রে অনেক অ্যাড্রেসের ক্ষেত্রে যেগুলো 1 লাখ 1.5 লাখ মিলিয়ন ডলার রয়েছে, তো ওই অ্যাড্রেস গুলোর ক্ষেত্রে আমি যদি ওর নেম পেয়ে যাই তাহলে সেটা তো আমাদের জন্য খুবই অ্যাসে যে পার্সনের কাছে রয়েছে তার জন্য তো খুবই থ্রেটেবল না? তো সেটাই অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যেটা আমাদের সকলের ক্ষেত্রে ভিজিবল। এই যে ওনার অ্যাড্রেসে $522 রয়েছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। প্রাইভেসির কি ক্ষেত্রে কি হয়, প্রাইভেসির ক্ষেত্রে হয় যে ওটা পুরোপুরি হিডেন থাকে পাবলিক ব্লকচেন থেকে। ওকে, তো এই হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রানজাকশন ভিজিবিলিটি প্রাইভেসি ব্লকচেন আর ট্রান্সপারেন্ট ব্লকচেনের মধ্যে। আরেকটা রয়েছে আইডেন্টিটি প্রোটেকশন, অনেকগুলোই রয়েছে। আইডেন্টিটি প্রোটেকশনের ক্ষেত্রে যে প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে পুরোটাই ক্রিপ্টোগ্রাফিকের সাহায্যে এনশিওর করা হয়। ওকে, আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্লকচেনের ক্ষেত্রে কেউ তোমার প্রোটেক্ট করে না, ওটা নট প্রোটেক্টেড বাই ডিফল্ট, মানে কেউ এটা ট্রান্সপারেন্ট ব্লকচেনের ক্ষেত্রে কেউ তোমার আইডেন্টিটি প্রোটেকশন মানে অ্যাভেলেবিলিটি দেয় না, ঠিক আছে? আরেকটা কি হচ্ছে রেগুলেশন কমপ্লেন্স, এটা কি হচ্ছে না, রেগুলেশন কমপ্লেন্স মানে এটা প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে পার্টিকুলারলি কয়েকটা ডিসক্লোজারের ক্ষেত্রে এটা সিলেক্টিভ হয়, ঠিক আছে? আর ট্রান্সপারেন্ট ব্লকচেনের ক্ষেত্রে এটা ইজি টু কমপ্লেন্স বাট রিস্কি, মানে এটা রেগুলেশন তো অ্যাড করে দিচ্ছি কিন্তু ওই যে আমরা বললাম যে ভিজিবল সকলের কাছে, যার জন্য আমাদের ক্ষেত্রে কি হয় না, এটা রিস্কি হয়ে যায় সকলের জন্য, মানে যদি আমরা এর অ্যাড্রেসটা জানতে পারি। ইউজ কেসের ক্ষেত্রে যদি আমরা প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে বলি, প্রাইভেসি ব্লকচেনের কিছু কি, ফাইন্যান্সিয়াল প্রাইভেসি, বিজনেস সিক্রেট। তো বিজনেস সিক্রেট, ফাইন্যান্সিয়াল প্রাইভেসির ক্ষেত্রে আমরা ব্লকচেনের প্রাইভেসিতে ইউজ করতে পারি। আর পাবলিকের ক্ষেত্রে কি করতে পারি, পাবলিক অডিটিং, অ্যাকাউন্টেবিলিটি। পাবলিক অডিটিং আর অ্যাকাউন্টেবিলিটি বেসের বলতে এখান থেকে আমি এক্সপ্লেনেশন তোমাদেরকে দিতে পারি। এই যে পলকাডটের একটা স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে, যে কন্ট্রাক্টটা রয়েছে, ঠিক আছে, এটা কন্ট্রাক্ট। এবার এই কন্ট্রাক্টটা এখানে যদি কন্ট্রাক্টে টিক মার্কে আসো, তোমরা দেখতে পাবে যে পলকাডটের অফিসিয়াল থেকে এই কন্ট্রাক্টটা ভেরিফাই করেছে এবং ভেরিফাই করে নেম দিয়েছে ERC-20 টোকেন। এবং পার্টিকুলারলি যে কন্ট্রাক্ট, টোটাল 7টা স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে এবং এই কন্ট্রাক্টটার সাহায্যে ওদের পলকাডটের যে টোকেনটা রয়েছে, ডট টোকেন নেম, কয়েন মার্কেট ক্যাপে যদি যাই, কয়েন মার্কেট ক্যাপে গিয়ে এটা হলো আমরা এখানে সমস্ত কিছু প্রাইস
সোয়াপ করতে পারি যেগুলো এতে লিস্টিং রয়েছে। এটা কিন্তু এক্সচেঞ্জ না, এটা প্রাইস লিস্টিং যেগুলো রয়েছে ওইগুলো, যে বিটিসির প্রাইস কত চলছে, ইথেরিয়াম এর প্রাইস কত চলছে, টিথার ইউএসডির প্রাইস কত চলছে, বিএনবি অর সামথিং। আমি যদি পলকা ডটেও আসি, ডট, এই যে পলকা ডট, ডট এর সিম্বল হচ্ছে ডট, $5.05 চলছে। এইখানেও সেম ভাবে যদি তোমরা দেখো $5.05 চলছে। কোথায় জানো, টোকেন, এই যে টোকেন পলকা ডট, এটার প্রাইস এখানে শো আপ করছে, এই যে পলকা 5.05। তো এটাতে আমি যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমার এই কন্ট্রাক্টটাতে আসি না, তো এই কন্ট্রাক্টে সেম ভাবে আমি দেখতে পাবো যে ERC20 টোকেন যে কন্ট্রাক্টটা ভ্যালিডেশন অ্যাড করেছে। তো এই কন্ট্রাক্টটার সাহায্যে আমরা ট্রান্সপারেন্সি ব্লকচেনের ক্ষেত্রে কি করতে পারি না, পাবলিক অডিটিং আর অ্যাকাউন্টেবিলিটি যে ব্যাপারগুলো রয়েছে আমরা স্মার্ট কন্ট্রাক্টটাকে দেখতে পারি। এবার অডিটিংও একটা ব্যাপার হয়। অডিটিং ব্যাপারটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট বিল্ডের পর বা যদি আমরা কোনো একটা মেননেটের স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে চাই বা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অডিটিং কিন্তু মাস্ট, যদি ওটাতে আমরা টোটাল সাপ্লাই অ্যাড করে প্রপারলি একটা ERC20 টোকেন হিসেবে অ্যাড করতে চাই। কেন মাস্ট? তার কারণ আমাদের হ্যাকাররা অ্যাভেলেবেল থাকে স্মার্ট কন্ট্রাক্টে একটা ছোট্ট চেঞ্জেস, সেটা ওনেবল না অ্যাড করা বা প্রাইভেটের জায়গায় ডিফল্ট অ্যাড করে দেওয়া, ছোট্ট চেঞ্জেস টু ইভেন স্টোরেজের জায়গায় মেমোরি অ্যাড করা, ও অনলি ওনার প্রোভাইড করেছে কিনা, যে সলিডিটি কন্ট্রাক্ট লেখার সময় যে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করি সব সিম্পল ভাবে তো ওইগুলো ভেরিফাই হয়ে যায়, কিন্তু যখন আমরা অডিটিং প্রসেসে আসি তখন ওরা পার্টিকুলারলি কন্ট্রাক্টটা বোঝে এবং এর প্রত্যেকটা কিওয়ার্ড ওরা ভেরিফাই করে যে এখানে স্টোরেজের জায়গায় মেমোরি অ্যালাউ করা যায় নাকি করার প্রয়োজন নেই, এটা পাবলিকই হওয়া প্রয়োজন, এখানে কি সত্যি ওনার অ্যাড্রেস মানে অনলি ওনার অ্যাড করা, অনলি ওনার ছাড়া আর কেউ তো এটাকে অ্যাক্সেস করতে পারবে না, এই মেসেজ ডট সেন্ডার পার্টিকুলারলি ওনারই হচ্ছে না, এই ধরনের যে পার্টিকুলার ভেরিফাইবল গুলো রয়েছে ওইগুলো অডিটিং এর সাহায্যে তার একটা রিপোর্ট আসে যে কত পার্সেন্ট এটা মানে 100% সিকিউর না, 80% সিকিউর না, 98% সিকিউর। তো ওই সিকিউরিটির দিক থেকে আমরা স্মার্ট কন্ট্রাক্ট গুলোকে অডিট করতে পারি যার সাহায্যে আমাদের কন্ট্রাক্ট হ্যাক না হয়ে যায়, তাহলে আমাদের সমস্ত ফান্ড কি হয় না, স্টোল হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে ব্লক চেনে এই জন্য অডিটিং অবভিয়াসলি আমরা করতে থাকি। তো এরপর আমরা চলে আসবো, ব্লক চেন তো অলরেডি বুঝেই গিয়েছি যে কি কারণে আমাদের প্রাইভেসি কি কারণে প্রয়োজন সেটাও আমরা বুঝে গিয়েছি। এবার আমাদের প্রাইভেসি ইনহ্যান্সিং টেকনোলজিও বললাম যে আমরা কোথা থেকে এইগুলোকে দেখতে পারি, তার ভিত্তিতে প্রাইভেসি ব্লকচেন আর ট্রান্সপারেন্ট ব্লকচেনের মধ্যে যে ডিফারেন্সিয়েট ফিচার্স হয় সেটাও আমরা বললাম। এবার আমরা ব্যালেন্সিং প্রাইভেসি ভার্সেস ট্রান্সপারেন্সি যদি ইউজ করি, এই ক্ষেত্রে কি হবে যে ইউজার সবসময় ডিসাইড করতে পারবে যে কোন ডেটাটা ও শেয়ার করতে চায় পাবলিকলি আর কোন ডেটাটা ও ট্রান্সপারেন্সি রাখতে চায়, যেটা হচ্ছে সিলেক্টিভ ডিসক্লোজার, যেটা পুরোপুরি ইউজারের উপর নির্ভর করবে। জিরো নলেজ প্রুফ বলে একটা ব্যাপার রয়েছে। জিরো নলেজ প্রুফ কি করে, যে ভেরিফাই করে ট্রানজাকশন উইথাউট রিভেলিং ডিটেলস, মানে বাড়তি ডিটেলস না অ্যাড করে যে ট্রানজাকশন গুলো ভেরিফাই করে। এটা একটা বড় টপিক, এটার উপরেও আসছে, এখন ছোটর উপর তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলে যাচ্ছি। কনফিডেন্সিয়াল ট্রানজাকশনও হতে পারে, যে ফাইন্যান্সিয়াল ডিটেলস গুলো যেগুলো রয়েছে আমরা প্রাইভেট রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ব্যালেন্স করতে পারি প্রাইভেসির সাথে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এরপর আমাদের ডিসেন্ট্রালাইজ আইডেন্টিটি সিস্টেম। ডিসেন্ট্রালাইজ আইডেন্টিটি সিস্টেম মানে কি, ইউজারের আইডেন্টিটিস কে প্রোটেক্ট করতে থাকে অ্যালাউইং ভেরিফিকেশন, মানে ভেরিফিকেশন কমপ্লিট করে ও কি করে ইউজারের যে আইডেন্টিটি রয়েছে ওটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে ডিসেন্ট্রালাইজড মানে আইডেন্টিটি সিস্টেমের সাহায্যে। এরও এক্সাম্পল ওয়েবসাইট রয়েছে ইথিরিয়াম, যেটা আমি এইমাত্র দেখালাম, হাইপারলেজার ফেব্রিক রয়েছে, ওয়েসিস নেটওয়ার্ক রয়েছে। তো এইগুলো রয়েছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট যারা আমাদের প্রাইভেসি অ্যান্ড ট্রান্সপারেন্সি ব্যালেন্স করে। অ্যাকচুয়ালি তাই তো করছে না, আমাদের ইথারস্ক্যানের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছি কিন্তু অ্যাড্রেসের ওনারকে সেটা আমরা জানতে পারছি না। এটা তো আমাদের প্রাইভেসিও রয়েছে, ট্রান্সপারেন্সিও রয়েছে, ট্রানজাকশন ও সিমুলেশন ট্রান্সপারেন্ট রয়েছে, যে আমরা চাইলে ইথিরিয়াম থ্রু ইথিরিয়াম কোনো একটা অ্যাড্রেসে ট্রানজাকশন করতেই পারি। তো এই টাইপসের কনফিডেন্সিয়াল এর ক্ষেত্রে আমরা কি করতে পারি না, ব্যালেন্স করতে পারি প্রাইভেসির সাথে ট্রান্সপারেন্সি। এর ওয়েবসাইট গুলো এক্সাম্পল বললাম। এইবার আমাদের প্রাইভেসি ব্লকচেনের যদি ইউজ কেসেস বলা হয়, সব মানে বড় বড় ক্ষেত্রে যদি বলা হয়, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাধারণত আমাদের প্রাইভেট ট্রানজাকশনের উপর কনফিডেন্সিয়াল ল ইউজ করে। ঠিক আছে, যেগুলো চায় ওরা
প্রোভাইড করতে চায় না। ওকে, অনেক অনেক ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ডেটাও হয়, কনফিডেন্সিয়াল ডেটা বা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ওটা বড় বড় ক্ষেত্রে যদি আমি বলি এই মুহূর্তে অনেক দেশ, ইভেন ইউএস বলো বা রাশিয়া বলো, যারা সরাসরি ব্লক চেন বা বিটকয়েন এর ক্ষেত্রে পেমেন্ট সরাসরি অ্যাড করতে শুরু করেছে, সমস্ত জায়গায় মাস্টার কার্ড পর্যন্ত অ্যাড করতে শুরু করেছে। ওই মোমেন্ট গুলোতে আমরা কিছু কিছু ক্ষেত্রে চাই যে ট্রানজাকশন গুলো যেগুলো থাকবে সেগুলো প্রাইভেট থাকবে। তার জন্য আমরা প্রাইভেসি ব্লকচেন ইউজ করতে পারি। হেলথ কেয়ার ডেটা, অবভিয়াসলি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স বলতে পারি প্রাইভেসির ক্ষেত্রে, যে মেডিকেল রেকর্ড কন্টেন্টস করে সেন্সিটিভ, ইম্পর্টেন্ট এন্ড মাস্ট রিমেন প্রাইভেট। সাপোজ একজন মানুষের কোনো একটা অসুবিধে হয়েছে, এবার এই অসুবিধাটা আমরা সকলকে জানাতে চাই না যে আমাদের বডির মধ্যে কি কি প্রবলেম রয়েছে, তো সেই মেডিকেল রেকর্ড গুলো সাধারণত সেনসিটিভ। ওকে, তো ওই সেনসিটিভ রেকর্ড যে ইনফরমেশন যেগুলো রয়েছে ওগুলো যেন প্রাইভেট থাকে, কিন্তু পার্টিকুলারলি ওর একটা অ্যাড্রেস থাকে এবং ওর অ্যাড্রেসের জন্য আমরা কি করে করতে পারি যে ওর পার্টিকুলারলি অ্যাড্রেসটার সাহায্যে আমরা আনলক করতে পারি যে এই পেশেন্টের এই হচ্ছে পেশেন্ট আর এনার অ্যাড্রেস হচ্ছে এটা, যেটা সাধারণত পেশেন্টের কাছেই থাকে। তো উনি আনলক করার পর ডক্টর বা হেলথ কেয়ার সিস্টেমে যারা রয়েছেন ওরা বুঝতে পারেন যে এনার এই প্রবলেম রয়েছে, এবং এটা আমরা ব্লক চেনের সাহায্যে মেনটেন করতে পারি সেন্সিটিভ এবং প্রাইভেট ওয়াইজ। ওকে, তারপর ব্লক চেন সলিউশন লাইক মেডরেক বলে একটা মানে ওয়েবসাইট রয়েছে যেটা আমাদের প্রোভাইড করে সিকিউর পেশেন্ট ডেটা শেয়ারিং। মানে পেশেন্ট ডেটা শেয়ারিং এর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কি হয় না, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক মানুষ রয়েছে যাদের কিছু কিছু অসুবিধে থাকে, যেগুলো ওইখানে চিকিৎসার ক্ষেত্রে তুলনামূলক ইন্ডিয়াতে বা ইউএই তে বা ইউএসএ ওই জায়গাগুলোতে আরো ভালোভাবে চিকিৎসা হয়। তো সেই ক্ষেত্রে ওনারা কি করেন, অ্যাপ্লাই করে যে মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য ভিসা অ্যাপ্লাই করে। এবার ওই যে ওই মোমেন্টে মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিকেল যে ওনার আসলেই ইস্যুটা কি রয়েছে উনি ওটাকে প্রাইভেট রাখতে চান। তো যার জন্য ওই ডেটাগুলোতে আমরা মেডরেক বলে একটা ওয়েবসাইট রয়েছে, যেই ওয়েবসাইটের সাহায্যে ওই পেশেন্টের ডেটা তো প্রোভাইড করছি, কিন্তু ওটা সিকিউর থাকবে, সারাক্ষণ ওটাকে এক্সপোজ হবে না। তো ওই টাইপস এর জন্য হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা প্রাইভেসি ব্লকচেন ইউজ করতে পারি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বিজনেসের ক্ষেত্রে আমরা যে ট্রেড রয়েছে ওর সিক্রেটের ক্ষেত্রে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইউজ করতে পারি। আইবিএম, যেমন এক্সাম্পল ওয়াইজ ক্ষেত্রে বলি, আইবিএম আইবিএম এর ফুড ট্রাস্ট ব্লকচেন যেটা রয়েছে ওটা কিন্তু ওই প্রোডাক্টটা আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রোভাইড করে প্রাইভেটলি। প্রাইভেটলি মানে যে ওর জন্য একটা এক্সাম্পল ছোট রকম দেওয়াই যায়। ফুড ট্রাস্ট ব্লকচেন মানে কি, সাপোজ একটা অ্যাপেল আসছে, যে অ্যাপেলটার যেখানে তৈরি হচ্ছে মানে যেখান থেকে ওর অ্যাপেলের গাছ বেশি রয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে হিমাচলে রয়েছে, কাশ্মীরে রয়েছে। তো ওই কাশ্মীরের থেকে অ্যাপেলটা সাপোজ ওয়েস্ট বেঙ্গলে আসছে, ঠিক আছে? এবার ওই মোমেন্টে অ্যাপেলের ক্ষেত্রে কি হবে না, আমরা ফুড সাপ্লাই ব্লক ট্রানজাকশন বা ফুড সাপ্লাই ব্লকচেন ইউজ করতে পারি। কিভাবে না, আমরা যখন ওটাকে প্যাক করব তখন আমরা দেখবো যে অ্যাপেলটা ঠিকঠাক রয়েছে কিনা, এবং ওর টেম্পারেচার কত রয়েছে, গাড়ির কন্ডিশন কেমন ঠিকঠাক রয়েছে দেখলাম। এরপরে আমরা আবার যখন ওয়েস্ট বেঙ্গলে এসে সাপোজ কলকাতায় যখন এটা ডেলিভার হলো তখন আবার চেক করলাম যে ওটা অ্যাকচুয়ালি কবে রান হয়েছে। মানে অনেক অনেক ক্ষেত্রে কি হয় যে মানে একটা জায়গা থেকে একটা জায়গা সাপোজ 800 কিলোমিটারের পার্থক্য, ঠিক আছে? এবার কোনো একটা মেইন জায়গা যেখানে অ্যাপেল সেখান থেকে ঢাকাতে আসছে, ওটা 800 কিলোমিটার বা 1000 কিলোমিটারের পার্থক্য। যেখান থেকে অ্যাপেলটা উৎপন্ন হচ্ছে ওই জায়গা থেকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে 15ই ফেব্রুয়ারি অ্যাসে আমরা ধরে নিই, 15ই ফেব্রুয়ারি যে মালিক বলছেন অ্যাপেল ফার্মাসি বা অ্যাপেল যে গার্ডেন রয়েছে ওনারা বলছে আজকে আমার এইখান থেকে গাড়ি ছাড়া হলো। তাহলে ঢাকায় আসতে কদিন লাগবে, ঢাকায় আসতে ম্যাক্সিমাম 2 দিন লাগবে, ঠিক আছে? তো 17ই ফেব্রুয়ারি পৌঁছেও গেল, ঠিক আছে? এবার উনি যে 15ই ফেব্রুয়ারি গাড়িটা ছেড়েছেন ওটা কিভাবে প্রুভ হতে পারে? এমনও তো হতে পারে যে উনি গাড়িটা ছেড়েছেনই 13ই ফেব্রুয়ারি, যার জন্য অ্যাপেল গুলো 2 দিনের জায়গায় 4 দিন একই গাড়িতে থাকার জন্য কি হচ্ছে না, নষ্ট হয়ে গেছে। এবার উনি তো মানতে নারাজ, উনি বলেছেন না আমি 15 তারিখই প্রোভাইড করেছি। আর যিনি রিসিভ করেছেন তিনি বলছেন আমি 17 তারিখ রিসিভ করেছি, কিন্তু অ্যাপেল গুলো পুরো পচা রয়েছে। সাধারণভাবে সেটা হওয়ার কথা না। তো এই ধরনের ভিজিবিলিটি, এটা একটা ছোট্ট এক্সাম্পল। তো এই ধরনের ভিজিবিলিটি তোমরাও ভাবতে পারো এক্সপ্লেনেশন এর ক্ষেত্রে, যে উনি যে পাঠাচ্ছেন গাড়িতে যে একটা স্টার্টিং টাইম অ্যাড হলো ওর মাধ্যমে আমরা কি করতে পারি না, দেখতে পারি যে আম, যে ডেলিভার করবে যাকে, তো
উনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি গাড়িটা কোথায় রয়েছে এবং সত্যি সত্যি কখন লোড হয়েছে ট্রাকটা অর গাড়িটা। তো ওই মোমেন্টে আমরা কি করতে পারি না, আইবিএম এর একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ফুড ট্রাস্ট ব্লকচেন, যার সাহায্যে আমরা ফুডের ট্র্যাক রেকর্ডও রাখতে পারি, যেটাকে বলা হয় সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। আরেকটা কি, ডিসেন্ট্রালাইজ আইডেন্টিটি। ইউজার সাধারণত ওদের আইডেন্টিটি যে মানে সেলফ সোভারিগন আইডেন্টিটি সলিউশন যেগুলো রয়েছে, ওগুলো পার্সোনাল ডেটা ছাড়া ও কিন্তু ওর সাহায্যে পার্সোনাল ডেটা প্রোভাইড করতে চায়। মানে ইউজার যখন পার্সোনাল ডেটা প্রোভাইড করতে চায় তখন সে তার সেলফ আইডেন্টিটি দিতে চায় না। যেমন ওর ওয়েবসাইট রয়েছে মাইক্রোসফট আয়ন, যার সাহায্যে বিটকয়েন কি করতে পারে, এনাবেল করে ডিসেন্ট্রালাইজ আইডেন্টিটি ম্যানেজমেন্ট। এটার একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আমাদের ডিসেন্ট্রালাইজ আইডেন্টিটি মেনটেন করে বা সিকিউর রাখে, যার ওয়েবসাইট রয়েছে ট্রানজাকশন টাইপসে মাইক্রোসফট আইওএন। তোমরা চাইলে ওয়েবসাইট অবভিয়াসলি চেক করতে পারো অ্যাজ এ এক্সপ্লেনেশন। প্রাইভেট স্মার্ট কন্ট্রাক্ট। হ্যাঁ, এবার আসি প্রাইভেট স্মার্ট কন্ট্রাক্ট। কিছু কিছু স্মার্ট কন্ট্রাক্ট থাকে যারা তাদের স্মার্ট কন্ট্রাক্টটা অবভিয়াসলি প্রোভাইড করতে চায় না, যার মধ্যে যখন তোমরা বেসিক লেভেলে আসবে তখন হয়তো এই প্রবলেমগুলো পাবে না, কিন্তু অ্যাডভান্স লেভেলে যদি আসো, এএমএম অটোমেটেড মার্কেট কেপ বলে একটা স্মার্ট কন্ট্রাক্ট আছে, যেটা ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে আমরা হয়তো পাবলিকলি কোথাও পেতে পারি, কিন্তু সেন্ট্রালাইজের ক্ষেত্রে প্রত্যেকটা এক্সচেঞ্জের জন্য এএমএম মাস্ট, যার সাহায্যে ওরা সমস্ত প্রাইস ডিটেক্ট করে। বাইন্যান্সেরও রয়েছে, কয়েনবেসেরও রয়েছে, কয়েন গেকেও রয়েছে। যত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে ওদের কিন্তু একটা এএমএম স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে, এবং ওই এএমএম স্মার্ট কন্ট্রাক্টটা কোনো অথরিটি তোমায় প্রোভাইড করবে না। ওটা খুব কনফিডেন্সিয়াল, খুব টাফ ওটা রাইট করা, ঠিক আছে? এবং যে যার সে তার একটা ইউনিক নেচার রয়েছে, যার সাহায্যে ইউনিকলি ওরা সেন্ট্রালাইজের ক্ষেত্রে এএমএমটা মেনটেন করে। তো যেই ক্ষেত্রে যেটাকে আমরা বলি প্রাইভেট স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা বড় এক্সাম্পল এটা, যে সিক্রেট নেটওয়ার্ক প্রাইভেট কম্পিউটেশন অ্যালাউ করে অন ব্লক চেনে, যে আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টটাই কনফিডেন্সিয়াল। অনেক ক্ষেত্রে এটা হয়, যেটার বেস্ট এক্সাম্পল এএমএম, যেটা আমি এইমাত্র বললাম। তো ওর সাহায্যে তুমি কোনোভাবেই ওই স্মার্ট কন্ট্রাক্টটা কিন্তু ডিপ্লয় রয়েছে কোনো একটা ব্লক চেন, ঠিক আছে? হতে পারে বিএনবি তে রয়েছে, হতে পারে ইটিএইচ এ রয়েছে, কিন্তু তুমি ওটা কোনোভাবেই ওটাকে মানে ওটা কনফিডেন্সিয়াল হিসেবেই রয়েছে, যার জন্য তুমি ওই ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্টটা তুমি হদিস পাবে না, বা ওটা অথরিটি তোমাকে প্রোভাইড করবে না। তো এরকম অনেক প্রাইভেট স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে যারা মানে যাদের অথরিটি চাই না যে ওই স্মার্ট কন্ট্রাক্টটা কোনোভাবেই প্রোভাইড করা হোক পাবলিকলি। তো সেই ক্ষেত্রে আমাদের সেই সুবিধাও পেতে পারি প্রাইভেট ব্লকচেন মানে প্রাইভেট স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে। এবার কি আছে না, রেগুলেটরি কনফিডেন্স কনস্ট্রাকশন মানে সরি রেগুলেটরি কনসিডারেশন। রেগুলেটরি কনসিডারেশন কি আছে, জিডিপিআর। কি রেগুলেশন ইমপ্যাক্টিং প্রাইভেসি ইন ব্লকচেনের ক্ষেত্রে কি আছে, জিডিপিআর, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, যেটা সাধারণত ইউরোপে প্রোভাইড করে। প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে গ্লোবাল রেগুলেশন মানতেই হবে, যার সাহায্যে তুমি কোনো একটা ইউজারের বা কোনো একটা কোম্পানির যে ডেটা রয়েছে ওইগুলোকে তুমি সিকিউর রাখতেই পারো বা এনসিওর রাখতেই পারো, সিকিউরিটি এনসিওর দিতেই পারো, কিন্তু ওর একটা রেগুলেটরি কনসিডারেশন রয়েছে, যার সাহায্যে তোমাকে গ্লোবাল রেগুলেশন অবভিয়াসলি মানতে হবে। তো কি রেগুলেশন যেগুলো রয়েছে জিডিপিআর এর ক্ষেত্রে, এটা ইউরোপে মানা হয় জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। এটা কি করে, যে এনসিওর ইউজার ডেটা প্রাইভেসি অ্যান্ড রাইট টু বি ফরগেটেন। মানে ইউজার ডেটা প্রাইভেসি তুমি ঠিকভাবে ভেরিফাইড করবে যে ওটা ইউজারের ডেটা কিনা, তারপর তুমি ওটাকে পুরোপুরি ফরগেট করে দেবে যে তোমার কাছে ওই ডেটাটা নেই, এটাও তুমি ঠিকমতো ভাবে চেক আপ করবে। ব্লক চেনের ক্ষেত্রে কি হয়, যে এটার ক্ষেত্রে ব্লক চেন চ্যালেঞ্জেস ফেস করতে পারে, যেমন ব্লক চেনের ডেটা ইমিউটেবল, ওকে? তো ইমিউটেবল ডেটার ক্ষেত্রে কনফ্লিক্টের ক্ষেত্রে আমরা জিডিপিআর রুলসকে অবভিয়াসলি আমাদের মেনে চলতে হবে। সিসিপিএ বলে একটা রুলস রয়েছে, ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট। ওটা হচ্ছে ইউএসএ পুরোপুরি রয়েছে এই রুলটা, যেটা আমাদেরকে প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে অবভিয়াসলি মানতে হয়। যেমন এই রুলসের কি এক্সাম্পল মানে রুলসের ব্যাপারটা কি, কনজিউমারকে তুমি কন্ট্রোল দেবে তাদের পার্সোনাল ইনফরমেশনের জন্য। তার কনজিউমারের যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে কেবলমাত্র তাদের কাছেই তুমি সেই কনজিউমারটাই কন্ট্রোল করতে পারবে, আর ও ছাড়া কেউ যেন ওর পার্সোনাল ইনফরমেশন কোনোভাবেই লিক না হয় বা এক্সপোজ না হয়। তো সেই ক্ষেত্রে আমরা সিসিপি এর রুলসও আমাদেরকে ফলো আপ করতে হয়।
ব্লকচেন সলিউশনস মাস্ট প্রোভাইড সিলেক্টিভ ডাটা অ্যাক্সেস। তো ওই ব্লকচেনটা যেন ওই ডেটা অ্যাক্সেসটাও প্রোভাইড করে, তার জন্য আমাদেরকে রুলস রয়েছে সিসিপিএ থেকে। এফএটিএফ বলে একটা রূপ রয়েছে, এটা গ্লোবাল একটা আলাদা, মানে ইউরোপের জন্য জিডিপিআর বেসিক্যালি প্রোভাইড করা হয়। সিসিপিএ হলো তোমার ইউএস এর জন্য। এফএটিএফ যেটা রয়েছে ওটাও আমাদের রেগুলেশনে একটা, ওটা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটা পুরো গ্লোবালি একটা সেম রুল। যেটা কি হয় না, আমাদের অ্যান্টি মানি লন্ডারিং এর ক্ষেত্রে ল ইউজ করে, যে মানে কমপ্লেন করে। এবার ব্লকচেন যেহেতু ডিসেন্ট্রালাইজ, ঠিক আছে, তো এর সরাসরি তো কেউ তোমার মানে কোনো রুলস বা রেগুলেশনের ক্ষেত্রে অথরিটি তো নেবে না, যে তোমার ডিসেন্ট্রালাইজ ব্লকচেন থেকে কিভাবে ডেটা গিয়েছে আমরা সেটা কিভাবে বুঝবো। সেই সব ক্ষেত্রে কিছু কিছু রুলস রয়েছে, যার যেই রুলস গুলো অ্যাপ্লাই করে আমরা চাইলে সাইবার সিকিউরিটিতে কমপ্লেন করতে পারি। যখন আমরা কমপ্লেন করব, যখন তাকে সমস্ত ডিটেলস প্রোভাইড করব, তখন তারা আমার যদি কোনো রকম ফান্ড স্টোল হয় অন্য কারোর, বা কোনোভাবে ফান্ড স্টোল হয়, তো এই রুলসের সাহায্যে আমরা কমপ্লেন করতে পারি যে এই রুলস গুলো ও ব্লকচেনটা মানেনি, যার জন্য আমার ডেটাটা এক্সপোজ হয়েছে। এবং এর সাহায্যে আমার ডেটাটা মানে আমার কিছু আম, সেটা অ্যামাউন্টও হতে পারে, সেটা কনফিডেন্সিয়াল ফাইলও হতে পারে, যেগুলো মিসিং রয়েছে বা স্টোল করা হয়েছে ওই একটাও মানেনি বলে। তো ওই টাইপসেরও রয়েছে। আরেকটা রয়েছে ইন্ডিয়া ডেটা প্রোটেকশন বিল, যেটা সাধারণত ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল করা হয়। যেখানে কি হয় না, কোম্পানিগুলো কালেক্ট করতে পারে ইউজারের ডেটাগুলো, মানে রেগুলেট হাউ কোম্পানিজ কালেক্ট অ্যান্ড স্টোর ইউজার ডেটা। মানে ওই লটা অ্যাকচুয়ালি দেখে যে কোম্পানিগুলো তোমার ডেটাটা কিভাবে স্টোর করছে এবং কিভাবে কালেক্ট করছে এবং কিভাবে স্টোর করছে। ও কোথাও কোনোভাবে পাইরেসি ক্রিয়েট করছে না তো, ওর জন্য কোনোভাবে ইউজারের ডেটা এক্সপোজ হয়ে যাবে না তো, যেই ক্ষেত্রে আমাদের প্রাইভেসি ম্যাটার করে। এটা ইন্ডিয়ার একটা পার্সোনাল বলতে পারো, ইন্ডিয়ার ডেটা প্রোটেকশন বিল। ব্লকচেনের ক্ষেত্রেও যেটা আইডেন্টিটি সলিউশন মাস্ট মানে আইডেন্টিটি সলিউশন যেন মাস্ট ফলো করে ব্লকচেন, যারা ব্লকচেন বেসড আইডেন্টিটির ক্ষেত্রে। ওকে, এটা কমপ্লেন্স সলিউশন কি করতে পারি, রেগুলেটরি স্যান্ড বক্সেস। মানে সাধারণত কি হয় না, আমাদের ব্লকচেন যখন ঠিকমতো ভাবে কাজ করছে কিনা তার সব থেকে বড় সলিউশন হচ্ছে আমাদের র্যান্ডমলি টেস্ট করতে হবে। টেস্ট করে নানাভাবে টেস্ট করতে হবে ব্লকচেন প্রজেক্ট গুলোকে, যাতে আমরা বুঝতে পারি যে ওনার আন্ডারে এই ধরনের ইস্যুগুলো পরে কনফিডেন্সিয়াল যে ইস্যুগুলো রয়েছে ওগুলো কোনোভাবে সোয়াপ করে কিনা। তো ওই সাহায্যে আমরা বুঝতে পারি। আমরা কি করতে পারি না, কনফিডেন্সিয়াল টুলস রয়েছে। কনফিডেন্সিয়াল টুলস মানে আমাদের সিম্পল স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রেই যদি বলি, স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে মানে অনেকগুলো টুল রয়েছে যার সাহায্যে আমরা কি করতে পারি না, ভেরিফিকেশন করতে পারি যে স্মার্ট কন্ট্রাক্টটা ঠিক মতো কাজ করছে কিনা। সলিডিটির ক্ষেত্রে রয়েছে তোমার রেমিক্স এর সাহায্যে তো আমি ডিপ্লয় করলাম। ডিপ্লয় করার পর আমি কি করলাম না, ওনার যে টুলগুলো রয়েছে ওই টুলগুলোর সাহায্যে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে, চাইমোকা ইউজ করে কি করতে পারি না, টেস্ট করতে পারি যে এই মুহূর্তে আমাদের এই ব্লকচেন বা এই মুহূর্তে আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টটা কতটা সিকিউর, বা এর স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে কতটা আমাদের কনফিডেন্সিয়াল ডেটা যেটা রয়েছে ওটা ঠিকঠাক ভাবে প্রোভাইড করছে নাকি ঠিকঠাক মতো প্রোভাইড করছে না। সলিডিটি যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সকলের ক্ষেত্রেই কনফিডেন্সিয়াল ডেটা যাতে প্রোভাইড না হয় ওর জন্য অনেক টুলসও রয়েছে। সেই টুলসগুলোর সাহায্যে আমরা বেসিক্যালি টেস্ট করতে পারি, টেস্ট করে বলতে পারি যে আমাদের এই ডেটাটা মানে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, কাজ করছে না। যার মধ্যে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলো হচ্ছে চেন অ্যানালিসিস বলে, যেটা ব্লকচেনের কমপ্লেন্স আর ট্র্যাকিং টুল প্রোভাইড করে। ওকে, ইলিপ্ট যেটা অফার করে আমাদের এএমএল সলিউশনের ক্ষেত্রে। ওকে, চিপার ট্রেস বলে কিছু কিছু এক্সাম্পল ওয়েবসাইট রয়েছে এইগুলো, যেগুলো আমাদের এই কমপ্লেন সলিউশন গুলোর জন্য প্রোভাইড করে যে ঠিকঠাক মতো এই ব্লকচেনের মানে ট্র্যাকিং টুল ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এএমএল এর সাহায্যে আমরা সলিউশন করতে পারি, বা এআই মেশিন লার্নিং এর সাহায্যে সলিউশন করতে পারি যে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট বা আমাদের কনফিডেন্সিয়াল ডেটা ঠিকঠাক মতো কাজ করবে কিনা ইন ফিউচার। ওকে, তো আমাদের প্রাইভেসি এনহ্যান্সিং এর ক্ষেত্রে যদি টেকনোলজি বলি, তো সবার প্রথম তো আমাদের মাথায় আসবে যে প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজির ক্ষেত্রে এটা একটা ক্রুশিয়াল রুল প্রোভাইড করে কনফিডেন্সিয়াল ব্লকচেনের ক্ষেত্রে। ঠিক আছে, যেটার সাহায্যে আমরা মানে এই টেকনোলজি গুলোর সাহায্যে আমরা ইউজারের সরাসরি সিকিউরিটি
রিভেলিং মানে সিকিউরলি ডেটা প্রোভাইড করতে পারবো উইথাউট রিভেলিং সেন্সিটিভ ইনফরমেশন। মানে আমরা কোনো রকম সেন্সিটিভ ইনফরমেশন না রেখে ওকে সিকিউরিটি প্রোভাইড করতে পারবো এবং সিকিউরলি ওর চাই ডেটাটা ট্রানজাকশন হয়ে যায় বা ওর ডেটাটা যাতে ঠিক মতো ভাবে অন্য পার্সনের কাছে ট্রান্সফার হয়ে যায়, তো ওটাও আমরা মেনটেন করতে পারবো। বেস্ট যে টেকনোলজি গুলো রয়েছে প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে ইউজ হয় সেগুলো হচ্ছে জিরো নলেজ প্রুফ, রিং সিগনেচার, কনফিডেন্সিয়াল ট্রানজাকশন। তো মানে প্রত্যেকটা একটা একটা আলাদা টপিক। এবার যদি বলি সবার প্রথম জিরো নলেজ প্রুফ কি? জিরো নলেজ প্রুফ হলো আমাদের ওয়ান পার্টি থেকে অ্যানাদার পার্টিতে ভেরিফাই করে যে এই ডেটাটা মানে তারা যে ভ্যালু পাচ্ছে উইথাউট রিভেলিং দ্য ভ্যালু ইটসেলফ, মানে কত ভ্যালু তারা অ্যাকচুয়ালি সেন্ড করছে বা কত ভ্যালু পাঠাচ্ছে ওই ভ্যালুটা না জেনে আমরা তাই কি করতে পারি না প্রুফ জিরো নলেজ প্রুফের সাহায্যে প্রোভাইড করতে পারি যে একটা পার্টি থেকে আরেকটা পার্টি পেমেন্ট আসছে কিন্তু ওটা অন্য কেউ পার্টি জানতে পারবে না যে এই পেমেন্টটা অ্যাকচুয়ালি কত অ্যামাউন্ট আসছে। জিরো নলেজ প্রুফ কিভাবে কাজ করে? সবার প্রথম তো জিরো নলেজ প্রুফ চেক করবে যে ওর কমপ্লিটনেসটা কি রয়েছে। যদি একটা স্টেটমেন্ট ট্রু হয়, ঠিক আছে, তাহলে দ্য ভেরিফাই উইল বি কনভিন্স। এটা হলো একটা। একটা হচ্ছে সাউন্ডনেস, মানে যদি এই স্টেটমেন্টটা ফলস হয়, মানে আমি যে স্টেটমেন্টটা অ্যাড করেছি এটা যদি জেনারেল প্রুফে ফলস হয়, তাহলে কি করবে সেই প্রোভাইডারটা কোনোভাবে ট্রিকই করতে পারবে মানে ভেরিফায়ারের সাহায্যে এবং অটোমেটিক্যালি আমাদের ট্রানজাকশন বলো বা কনফিডেন্সিয়াল ডেটা বলো ওটা অটোমেটিক ফলস হয়ে যাবে। আরেকটা হচ্ছে জিরো নলেজ, মানে নো অ্যাডিশনাল ইনফরমেশন ইজ রিভেলড বিয়ন্ড বাই দ্য ভ্যালিডিটি অফ দ্য স্টেটমেন্ট। যেই মানে জিরো নলেজের ক্ষেত্রে কি হয়েছে কোনো একটা অথরিটি রয়েছে যে প্রোভাইড করছে, ওই অথরিটিটার কাছে কোনো অ্যাক্সেসই থাকবে না যে আহ, একটা পার্সন থেকে আরেকটা পার্সনের কাছে কি ডেটাটা যাচ্ছে। কিন্তু ও কিভাবে প্রোভাইড করবে যে একটা পার্সনের ডেটা যদি ঠিকমতো ভাবে ম্যাচ করে যে ওনার আন্ডারে এই কনফিডেন্সিয়াল ফাইলটাই ছিল বা এই কনফিডেন্সিয়াল ফাইলটা পাঠাতে চাইছে, ওটা যদি ওনার আন্ডারে থাকে এবং ঠিকঠাক ভাবে ম্যাচ করে, তাহলে ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সনে চলে যাবে, ডেটাটা প্রোভাইড হয়ে যাবে বা অ্যামাউন্টটা প্রোভাইড হয়ে যাবে উইদাউট এনি থার্ড পার্টি ইন্স্যুরেন্স। মানে কোনো থার্ড পার্টি আমাদের ক্ষেত্রে কি করতে পারবে না, জানতেও পারবে না যে এই জিরো মানে ট্রানজাকশনটা বা কনফিডেন্সিয়াল ডেটা এটা রয়েছে ওটা কোনোভাবে কখন গিয়েছে বা কিভাবে গিয়েছে। কিন্তু সেন্ট্রালাইজের ক্ষেত্রে যদি বলি, সেন্ট্রালাইজের ক্ষেত্রে সাপোজ একটা ট্রানজাকশন হয়েছে, ঠিক আছে, সেটা ফোন পে এর সাথেই হোক, সেটা গুগল পে এর সাথেই হোক, সেটা অ্যামাজন পে এর সাথেই হোক, এই যে ট্রানজাকশন গুলো রয়েছে এই ট্রানজাকশন গুলোর ক্ষেত্রে একটা মেন অথরিটি রয়েছে যারা ওই ট্রানজাকশনটা ভেরিফাই করে। ব্যাংক মানে সেন্ট্রালাইজের ক্ষেত্রে কি হয়, মানে অ্যামাজন গুগল পে ফোন পেতে আমাদের অনলাইন মানি রয়েছে। আমার কাছে সাপোজ যে 1000 রুপিস রয়েছে, ওই 1000 রুপিস থেকে আমি যখন কাউকে 100 রুপিস সেন্ড করব থ্রু ফোন পে অর গুগল পে অর অ্যামাজন পে অর সাম পে, যে কোনো বিকাশ কোনোভাবে পেমেন্ট করব, তো ওই পেমেন্টটা অ্যাকচুয়ালি ভেরিফাই করে আমাদের ব্যাংকিং সিস্টেম, যার জন্যই 1000 থেকে 100 আমার কাছ থেকে ডিডাকশন আসে এবং আমি যেই পার্সনকে পাঠাতে চাই সেই পার্সনের কাছে 100 অ্যাড হয়ে যায়। ব্যাংকিং অথরিটি কিন্তু পুরোটাই জানতে পারছে যে তোমার কাছে কত অ্যামাউন্ট ছিল, কতটা তুমি পাঠাতে পারছো অ্যামাউন্টটা এবং ওটা কোন পে থ্রু পাঠাচ্ছ, সমস্ত কিছু ব্যাংকিং অথরিটির কাছে কিন্তু ডেটাটা স্টোর হয়ে রয়েছে, যার জন্যই তো ওটা সেন্ট্রালাইজ। এবার ডিসেন্ট্রালাইজ জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে কি হয় না, আমি একটা ওয়েবসাইট জিরো নলেজ প্রুফ বা অ্যাজ এ ইনভেন্ট করেছি, সেই জিরো নলেজ প্রুফটা কি করছে না কেবলমাত্র ভেরিফাই করছে যে এই ইউজারের কাছে এই অ্যামাউন্টটা রয়েছে কিনা বা এই ডেটাটা রয়েছে কিনা, তাহলেই ওই ইউজার বা ওই ডেটাটা অন্য কোনো ইউজারকে পাঠাতে পারবে। এবং ওই ভেরিফিকেশন টুকুই আমি করছি, ওনার কোনো ডেটা কোনোভাবেই আমি সেভ করছি না, আমি জানার চেষ্টাও করছি না অ্যাকচুয়ালি উনি কে। এইভাবে আমাদের জিরো নলেজ প্রুফ কাজ করে। জিরো নলেজ প্রুফের টাইপস আছে, একটা হচ্ছে জেডকে স্নাপ। জেডকে স্নাপ মানে জিরো নলেজ সাকসিঙ্ক নন ইন্টারেক্টিভ আর্গুমেন্ট অফ নলেজ, যেটা আমাদের কি করে, যেটা আমাদের ট্রাস্টেড সেট আপ করে কিন্তু সেটা কম্পিউটেশনালি এফেক্টেড এফিসিয়েন্ট, কম্পিউটেশনালি এফিসিয়েন্ট রয়েছে। কি রয়েছে? জেডকে স্নাক, যার ফুল ফর্ম হচ্ছে জিরো নলেজ সাকসিন্ট নন ইন্টারেক্টিভ আর্গুমেন্ট অফ নলেজ। আরেকটা রয়েছে জেডকে স্টার্কস, যার ফুল ফর্ম হচ্ছে জিরো নলেজ স্কেলেবল ট্রান্সপারেন্ট আর্গুমেন্ট অফ নলেজ। এটা হচ্ছে একটা আলাদা টাইপ জিরো নলেজ প্রুফের। তো এই জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে কি হয়, এই জিরো নলেজ প্রুফটা মোর স্কেলেবল করে, মোর স্কেলেবল করে এবং এটা কোনোভাবে ট্রাস্টেড সেট আপের
মানে রিকভারি প্রয়োজনেই জেড কেস টাস্কের সাহায্যে ইউজ করার জন্য। ইউজ কেসের যদি এক্সাম্পল বলি, আমরা অল প্রাইভেট ট্রানজাকশন কিভাবে সিকিউর করতে পারি, জেড কেস যার কথা আমি আরো আগেও বলেছি, এখনো বলছি, জেড কেসের সাহায্যে আমরা কি করতে পারি, এই যে জেড স্ন্যাপ, যেটা ফুল ফর্ম হচ্ছে জিরো নলেজ সার্চিং নন ইন্টারেক্টিভ আর্গুমেন্ট নলেজ, এটার সাহায্যে ও কি করে না, সিল যে ট্রানজাকশন হয়, যে এর সেন্ডার কোথা থেকে আসছে, রিসিভার কোথা থেকে আসছে, আর অ্যামাউন্ট কত, এই পুরোটাই ও কি করে না প্রাইভেট রাখে, এবং ওর ডেটা কোনোভাবে ও সোয়াপও করায় না। এটাই হচ্ছে আমাদের প্রাইভেট ট্রানজাকশনের জিরো নলেজ প্রুফের সাহায্যে আমরা প্রাইভেট এক্সাম্পল ইউজ কেসের যদি বলি, জেড কেস, যে আমাদের এই অথরিটিটা আমাদেরকে দেয়, যেটা আমরা আরো ভাবে সিকিউর হয়ে যাই, যে এ কোনো রকম ডেটা আমাদের কাছে রাখছেই না, কনফিডেন্সিয়াল ডেটাই বলো, ট্রানজাকশনই বলো, এগুলো কোনোভাবেই রাখছে না। আরেকটা কি হয় না, অথেন্টিকেশন সাব, অথেন্টিকেশন সিস্টেমের কি হয়, ইথিরিয়াম জেডকে রোল আপ, জেডকে জিরো নলেজ রোল আপও রয়েছে, যেটা আমাদের প্রাইভেট ভেরিফিকেশন করে ট্রানজাকশনের, উইথাউট রিভেলিং ট্রানজাকশন ডিটেলস, মানে ট্রানজাকশন ডিটেলস নেয় না, ট্রানজাকশন ভেরিফাই করে, মানে তুমি যদি 1 মিলিয়ন ট্রানজাকশনও করো, ও শুধু দেখবে যে ওই ট্রানজাকশনটা ঠিক মতো ভাবে যাচ্ছে কিনা, বা সেন্ড ঠিক মতো ভাবে সাকসেসফুল হয়েছে কিনা, ওইটুকুই ও ভেরিফাই করবে। তুমি কত অ্যামাউন্ট পাঠাচ্ছ, তুমি কোন চেন ইউজ করছো বা কিছু, এইগুলো কিচ্ছু ও চেক আপ করে না। যেটাই হচ্ছে আমাদের অথেন্টিকেশন সিস্টেম, ও জাস্ট প্রাইভেট ভাবে ভেরিফিকেশন করে যে ট্রানজাকশনটা সাকসেসফুল হয়েছে কিনা, ওয়ান পার্টি টু অ্যানাদার পার্টি, ব্যাস এইটুকুই ওর কাজ। কত ডেটা পাঠাচ্ছ, কোন অ্যাড্রেসকে পাঠাচ্ছ, কোন চেনে পাঠাচ্ছ, ওর কোনো জানার প্রয়োজনই নেই। তো এই হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, যার সাহায্যে আমরা জিরো নলেজ প্রুফকে ভালোভাবে অ্যাজ এ কাজ করতে পারি পুরোপুরি। আর কি রয়েছে, ভোটিং সিস্টেম, ভোটিং সিস্টেমে তো জিরো নলেজ প্রুফ আমাদের অ্যাজ এ ফিউচার, আমরা জিরো নলেজ প্রুফের সাহায্যে ভোটিং সিস্টেম খুব একটা বড় দাবিদার, যার সাহায্যে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি উইদাউট এনি থার্ড পার্টি অথেন্টিকেশন, বা কোনো রকম মানে স্টোল হয়ে যাওয়া, বা কোনো রকম ডুপ্লিসিটি না হয়ে, যখন আমরা খুব অ্যাডভান্স লেভেলে চলে আসবো না, আহ, তো ভোটিং সিস্টেম অনেক ক্ষেত্রে আমাদের এই জিরো নলেজ প্রুফই ইউজ করবে ইন ফিউচার। এটা কিন্তু একটা ফিউচারিস্টিক ওয়েতে দেখা যাচ্ছে জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে। তো যার ক্ষেত্রে এই হচ্ছে আমাদের জিরো নলেজ প্রুফ। জিরো নলেজ প্রুফ কি, জিরো নলেজ প্রুফের এক্সাম্পল, জিরো নলেজ প্রুফ কিভাবে কাজ করে। জিরো নলেজ প্রুফ সাধারণত টু টাইপস এর, একটা হচ্ছে জেড কে স্নাক, একটা হচ্ছে জেড কে স্ট্রাক, আর এক্সাম্পল অফ দেয়ার ইউজ কেসেস। ওকে, এই হলো জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে, প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে জিরো নলেজ প্রুফের ইউসেজ এবং সমস্ত কিছু কিভাবে ও মেনটেন করে অ্যাজ এ থিওরিটিক ওয়ে। তো এর এক্সপ্লেনেশন, প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনের জন্য যদি বলি তোমাদেরকে, যে ওয়েবসাইট গুলো নেম বললাম, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা চাইলে কোনো একটা ইউজার টু ইউজার ট্রানজাকশন করে দেখতেই পারো, এবং ও ট্রানজাকশন হ্যাশ প্রোভাইড করবে না, বা কোনো কিছু কনফিডেন্সিয়াল ডেটা ও যে রেকর্ড করবে না, তারও তোমরা অ্যাজ এ প্রুফ হিসেবে তোমরা নিজেদের মতো করে ট্রাই করতেই পারো। এরপর আসছে আমাদের রিং সিগনেচার। রিং সিগনেচার কি হচ্ছে, রিং সিগনেচার অ্যাকচুয়ালি ওই ওর মানেও তোমার সেমই, যে আমাদের ডেটা কোনো রকম রিভিল করবে না বা ওই টাইপসের। এবার বলে যে সাধারণত রিং সিগনেচার কি, রিং সিগনেচার হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফিক ডিজিটাল সিগনেচার, যেটা ইউজারকে অ্যালাউ করে সাইন মেসেজ অন বিহাফ অফ এ গ্রুপ। তাদের মানে যেটা একটা ইউজারের সাইন মেসেজকে, ডিজিটাল সিগনেচারকে অ্যালাউ করে, কিন্তু কোনো রকম তাদের ডেটা স্পেসিফিক আইডেন্টিটি ও রাখে না। ইউজারকে তো সাইন করাবে ওর মেসেজের সাহায্যে, কিন্তু ওর যে ডেটা, সাইন ইন মেসেজ, সেটা ও কোনোভাবেই নিজের কাছে রাখবে না, বা স্পেসিফিক আইডেন্টিটি ও কোনোভাবেই নিজের কাছে স্টোলও করবে না, বা নিজের কাছেই রাখবে না। তো কিভাবে রিং সিগনেচার কাজ করে, দ্য সিগনেচার ফ্রম এ গ্রুপ অফ পসিবল সাইনার্স, মানে আমাদের যে একটা গ্রুপ আছে সাপোজ, সেই ক্ষেত্রে যদি আমরা একটা গ্রুপ ওয়াইজ বা সিগনেচার করি বা ট্রানজাকশন করতে, পার্টিকুলারলি একজন সিগনেচারের ক্ষেত্রে, পার্টিকুলারলি গ্রুপের একজন মেম্বারের ক্ষেত্রে কিভাবে রিং সিগনেচার হিসেবে ইউজ করতে পারি, তার সাহায্যে যে সাইনার রয়েছে, ওই গ্রুপের যে সিগনেচার রয়েছে, ওই সিগনেচারটা পসিবলি আমরা কি করতে পারি, রিং সিগনেচারের থ্রুতে আমরা ওই সিগনেচারে অথেন্টিকেশন করতে পারি, যেটা কোনোভাবেই অন্য কোনো গ্রুপের মেম্বাররা বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি কিভাবে মেসেজটা সাইন ইন হয়েছে, বা কিভাবে উনি কত ডেটা পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়ে একটা গ্রুপই ভেরিফিকেশন করবে, কিন্তু ওরা জানতে পারবে না যে অ্যাকচুয়ালি কি পাঠানো হচ্ছে। এই হচ্ছে আমাদের রিং সিগনেচার কাজ করে এইভাবে। আরেকটা কি হচ্ছে, যে অ্যাকচুয়াল সিগনেচার যেটা রয়েছে, ওটা আমাদের গ্রুপ থেকে কি করতে পারে না, ওর পসিবলি রয়েছে যে কে ট্রানজাকশনটা সাইন করে,
ওটাই হচ্ছে ওর মেন কাজ, যে কিভাবে ওটা হিডেন করা যায়। ও যে ট্রানজাকশনটা সাইন করছে ও জানতে পারবে না যে অ্যাকচুয়াল ট্রানজাকশনটা কি কনফিডেন্সিয়াল কিনা বা কত নলেজ রয়েছে। এটাও অ্যাকচুয়ালি প্রাইভেসির ক্ষেত্রেই তোমার জিরো নলেজ প্রুফের মতোই কাজ করে। জিরো নলেজ প্রুফে যতটা ডেপথে বলেছি, ঠিক ওর ইন্টারমিডিয়েট টাইপসের রিং সিগনেচার, যেটা আমাদের ওয়ান বাই ওয়ান মেন কি করে না, প্রাইভেসি দেয় উইদাউট ইউজার উইদাউট ইউজার অথেন্টিকেশন অর ইউজারের ভ্যালিডেশন যে ডেটা রয়েছে ওইগুলো কনফিডেন্সিয়াল রেখে ও কি করে না, প্রাইভেসি আমাদেরকে প্রোভাইড করে। এবার অ্যাডভান্টেজ অফ রিং সিগনেচার রয়েছে, এবং কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো রিং সিগনেচার অলরেডি প্রোভাইড করে। জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে যে প্রোভাইড রয়েছে ওটা হচ্ছে জেডচেক। ওকে, সবার প্রথম তো অ্যাডভান্টেজ বলি। অ্যাডভান্টেজের ক্ষেত্রে বলি, এটা কি করে না, পুরোটা অ্যানোনিমিটি প্রোভাইড করে সিগনেচার্স এর ক্ষেত্রে। যতগুলোই তোমার সিগনেচার জেনারেট হবে ওটাই পুরোটা অ্যানোনিমিটি থাকবে, কোনোভাবে কোনো ডিটেলস কেউ শো আপ করবে না। এই হচ্ছে আমাদের পিওর অ্যানোনিমিটি ইউজ করার জন্য, মানে রিং সিগনেচারের রিং সিগনেচারের ক্ষেত্রে কি হয় না, ও পুরোপুরি ভাবে অ্যানোনিমিটি প্রোভাইড করে। ওকে, আরেকটা কি রয়েছে, প্রিভেন্ট ট্রানজাকশন লিঙ্কিং। ট্রানজাকশন লিঙ্কিং তো সেট আপ করে দেয়, কিন্তু কিন্তু ও তোমায় আননেসেসারি কোনো রকম ডেটা স্টোরও করে না, বা স্টোলও হতে দেয় না, বা কোনো রকম ও ট্র্যাকও করে না যে ডেটাটা আসলেই কোথায় গিয়েছে বা কখন ট্রানজাকশন হয়েছে। সাধারণত আমরা যদি পাবলিক ব্লকচেনের ক্ষেত্রে দেখি, পাবলিক ব্লকচেন মানে এটা হচ্ছে আমাদের ইথেরিয়ামের একটা ওয়েবসাইট, ঠিক আছে? এবার এই ইথেরিয়ামের ওয়েবসাইটে আমি ইথারস্ক্যানে গেলাম, সিম্পল একটা ইউজার নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ফ্রম অ্যাড্রেস টু অ্যাড্রেস, এটা হচ্ছে ফ্রম অ্যাড্রেস, ঠিক আছে? তো এই ফ্রম অ্যাড্রেসটা যদি আমি আসি, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। এবার এর অ্যাড্রেসে টোটাল কটা ট্রানজাকশন হয়েছে সেটাও আমি দেখতে পারবো। এই অ্যাড্রেসে টোটাল 2,91,325টা ট্রানজাকশন হয়েছে। এই যে আমি যেটা এক্সাম্পল যদি এখন বলি, এর কাছে ইটিএইচ ভ্যালু কত রয়েছে, 1181 1181। ওকে, তো এই যে ইটিআইএইচ ভ্যালুটা এই অ্যাড্রেসে রয়েছে, আমরা এর অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। কিন্তু এই অ্যাড্রেসের যে মালিক কে, ওটা আমরা অবভিয়াসলি, যে অ্যাড্রেসের ওনার, সে কোনোভাবেই জানতে দিতে চাইবে না যে আমি এই অ্যাড্রেসের ওনার, যার সাহায্যে এত ট্রানজাকশন ক্রিয়েট করছে, বা এই যে এত ট্রানজাকশন হচ্ছে, ওটা আমরা দেখতেই পারি। কিন্তু ও ট্রানজাকশন ওনার কি সেটা আমরা দেখতে পারি না। সেটা ছিল প্রিভিয়াস এক্সাম্পল। এবার এখনের জিরো নলেজ প্রুফ ফর রিং সিগনেচার যদি যদি কথা বলি, তো এটার সাথে ডিফারেন্সিয়েট কি, আমি পাবলিক ব্লকচেনে পার্টিকুলারলি একটা অ্যাড্রেসে দেখতে পারবো যে উনি কোন মোমেন্টে কোথায় কত ট্রানজাকশন করেছে বা কোথায় কত কনভার্ট করেছে, সেটা আমি এইভাবে ট্রানজাকশন ডিটেলস এর সাহায্যে দেখতে পারবো। যে 16 সেকেন্ড আগে একটা ট্রানজাকশন করেছে, 5 মিনিট আগে একটা ট্রানজাকশন হয়েছে, প্রচুর ট্রানজাকশন হয়েছে, এটা স্পেসিফিক ভাবে কোনো একটা ইউজার যেটা সারাক্ষণ ট্রানজাকশন করছে, মেবি বটের সাহায্যে ইউজ হচ্ছে। তো এই টাইপসের এটা একটা পার্টিকুলারলি অ্যাড্রেস যেটা সারাক্ষণ ট্রানজাকশন করছে, কোথায় ট্রানজাকশন করছে এবং কত অ্যামাউন্ট নিচ্ছে, কি নিচ্ছে, সবকিছু আমরা জানতে পারবো। ওকে, কিন্তু প্রাইভেট জিরো নলেজ প্রুফ ফর রিং সিগনেচারের ক্ষেত্রে আমরা ওটাও বুঝতে দেবো না যে কত ট্রানজাকশন করেছে, কি অ্যামাউন্ট ট্র্যাক করতে পারছি কিনা, সেই অ্যামাউন্টও আমরা ট্র্যাক করতে পারবো না। যার একটা এক্সাম্পল রয়েছে মনেরো। মনেরো রিং সিগনেচার ইউজ করে, আর জেড ক্যাশ যেটা রয়েছে ওটা হচ্ছে জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে অ্যাজ এ এক্সাম্পল ইউজ সাইট। এক্সাম্পল যদি বলা যায় যে কোথায় ইউজ হয় এবং কিভাবে ইউজ হয়, তো এক একটা ওয়েবসাইট রয়েছে যারা এক একটা ফরম্যাটেড স্ট্রাকচার ওয়াইজ মেনটেন করে। মনের তাহলে রিং সিগনেচার মেনটেন করে, বা রিং সিগনেচারের থ্রুতে ও ওই রুলসটা মেনটেন করে ট্রানজাকশন করে। আর জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে জেড চেক বলে যে ওয়েবসাইট রয়েছে, ও ওইভাবে আমাদের ট্রানজাকশন বা জিরো নলেজ প্রুফের যে একটা রুলস রেগুলেশন রয়েছে ওটা ও মেনটেন করে, ঠিক আছে? এবার কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রেও করছে। মানে হোয়াট ইজ কনফিডেন্সিয়াল ট্রানজাকশন, মেইন যে কনফিডেন্সিয়াল ট্রানজাকশন হয়, কনফিডেন্সিয়াল যে অ্যামাউন্টটা হয়, ঠিক আছে, সেই ট্রানজাকশনটা ভ্যালিড কিন্তু নট ফ্রডুলেন্ট। মানে ওটা তোমার সাধারণত হয় মিলিয়ন অর বিলিয়ন ডলার, যখন একজন পার্সন অর অ্যাজ এ কোম্পানি অন্য কোনো পার্সন বা কোম্পানি থেকে নিচ্ছে বা দিচ্ছে, সেই মোমেন্টে ওরা ওই ডেটাটাকে কনফিডেন্সিয়াল রাখতে চায়। তো সেই ক্ষেত্রে ওই কনফিডেন্সিয়াল ট্রানজাকশনটার জন্যই ও কি করছে না, প্রোভাইড করছে আমাদের ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ট্রানজাকশন। ওকে, এরপর কি রয়েছে, এরপর রয়েছে আমাদের কনফিডেন্সিয়াল ট্রানজাকশন কিভাবে কাজ করে। কনফিডেন্সিয়াল ট্রানজাকশন কাজ করে কমিটমেন্টের সাহায্যে। কমিটমেন্ট মানে দ্য সেন্ডার এনক্রিপ্ট ট্রানজাকশন ডিটেলস ইউজিং ক্রিপ্টোগ্রাফিক কমিটমেন্ট। মানে যে সেন্ড করছে ডেটাটা,
ওই ডেটাটা সেন্ডারের থেকে তো আসছে, কিন্তু ক্রিপ্টোগ্রাফি কমিটমেন্টের সাহায্যে কনফিডেন্সিয়াল যে ট্রানজাকশন রয়েছে ওই ট্রানজাকশনটাও বুঝতে দিচ্ছে না যে কত অ্যামাউন্ট আসছে বা কাকে ট্রানজাকশন করছে, ওইগুলো আমাদের ক্ষেত্রে কনফিডেন্সিয়াল। ওই কনফিডেন্সিয়াল ট্রানজাকশনটা অ্যাকচুয়ালি এইভাবেই ওয়ার্ক করে, অনলি সেন্ডারের মেসেজটা দেখে যে এটা সেন্ডার, এবং অ্যামাউন্ট সেন্ডার থেকে ভেরিফিকেশন হয়, তো ওর সাহায্যে ওই ওই ক্ষেত্রে আমরা জিরো নলেজ প্রুফের রুলস অ্যাপ্লাই করতে পারি এবং রেঞ্জ সিগনেচারের রুলস অ্যাপ্লাই করতে পারি, যার সাহায্যে আমরা কনফিডেন্সিয়াল সিগনেচারটা অ্যাড করতে পারি। ওকে, রেঞ্জ প্রুফ হিসেবে অ্যাড করতে পারি। রেঞ্জ প্রুফ মানে কি, যে ভ্যালিডিটি দেয় যে ট্রানজাকশনটা হয়েছে কিনা, কিন্তু ওই ট্রানজাকশনের অ্যাকচুয়াল ভ্যালু ও কোনোভাবেই সোয়াপ করে না বা নিজেও স্টোর করে না। তো এটা হচ্ছে রেঞ্জ প্রুফের সাহায্যে আমরা কনফিডেন্সিয়াল ট্রানজাকশন কাজ করে। ভেরিফাইবিলিটি হচ্ছে একটা ডিফারেন্ট পয়েন্ট, যেটা সাধারণত কেবলমাত্র সেন্ডার আর রিসিভার তাদের ট্রানজাকশন ডিটেলসটা দেখতে পারে, কিন্তু নেটওয়ার্ক ওদের ট্রানজাকশনটা ভেরিফিকেশন তো করবে, কিন্তু কোনোভাবেই দেখতে পাবে না যে ট্রানজাকশনটা কত অ্যামাউন্টে ছিল, কি ছিল। মেন প্রাইভেসি মানে কি, প্রাইভেসি মানে কোনো কোনো ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা ট্রানজাকশনটা সোয়াপ করতে চাই না পাবলিকলি, আমরা প্রাইভেট রাখতে চাই, কিন্তু যেটা পাবলিক ব্লকচেনের থ্রু প্রাইভেট রাখা মানে ওটা একটা আহ, জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে যে আমাদের এই কাজটা করে দেয়, যে কিন্তু ওটা পাবলিক ব্লকচেনে কি হয় না, স্টোর আপ করে আমরা ওর ডেটাটা কোনোভাবেই অ্যাড করতে পারবো না বা অ্যাড করবো না। তো এই হচ্ছে আমাদের কনফিডেন্সিয়াল ট্রানজাকশন, এবং কনফিডেন্সিয়াল ট্রানজাকশন আমরা এইভাবেই কনফিডেন্সিয়াল ট্রানজাকশনটা কাজ করে। কনফিডেন্সিয়াল ট্রানজাকশন এর অ্যাডভান্টেজটা কি, তাহলে কনফিডেন্সিয়াল ট্রানজাকশন সাধারণত প্রাইভেট থাকবে, যেটা আমি রিভেলিং করতে চাই না ওই ডেটা প্রাইভেট থাকবে। আর ওই যে মানে কনফিডেন্সিয়াল ডেটার যে ম্যানিপুলেশন বা প্রাইস ম্যানিপুলেশন হয় স্মার্ট কন্ট্রাক্ট ওয়াইজ, ওটাও আমরা কি করব না, আমরা প্রাইভেট রাখবো। যদি আমি তোমাদের অ্যাজ এ বলি, পাবলিক ব্লকচেনের ক্ষেত্রেও অনেক কিছু ডিপেন্ডেন্সিস রয়েছে। অ্যাজ এ বিগিন থেকে যদি একটু ইন্টারমিডিয়েট লেভেলে আসো, সেটা তোমরাও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্লকচেনের বা বিটকয়েনের প্রাইস কিভাবে হঠাৎ করে বেড়ে যায় বা হঠাৎ করে কমে যায়। তো অনেক অনেক বড় অথরিটি রয়েছে, বড় এক্সচেঞ্জ পার্টনার রয়েছে, যারা চাইলেই একদিনে বিটিসির প্রাইসকে 95 থেকে 45-এ নামিয়ে আনতেই পারে, যদি তারা সব একসাথে বিটিসি গুলোকে সেল করতে পারে। এবং ব্লকচেনের রুলসটাই যে যখন অতিরিক্ত সেলস হবে, অতিরিক্ত মানুষ সেল করতে চাইবে, তখন ওর প্রাইসটা অটোমেটিক কমতে থাকবে। আর যখন অতিরিক্ত মানে মানুষ বেশি পার্সেন্টেজ পরিমাণে বাই করবে, তখন বিটিসি বা সেই চেন বা সেই টোকেন বা সেই কয়েনের প্রাইস আমরা কি করতে পারবো না, দেখতে পারবো যে বাড়ছে বা কমছে। অ্যাজ এ এক্সাম্পল এটাও তোমাদের একটা দেখিয়ে দিই, ডজ কয়েন, এই যে ডজি, ঠিক আছে, এই ডজ কয়েন যেটা রয়েছে ওটার প্রাইস, যদি আমি কয়েন মার্কেট ক্যাপে আসি না, তোমাদের যারা ক্রিপ্টোর সাথে এর আগে থেকে ফ্যামিলিয়ার, অর্থাৎ 2020 আর 2021 ওই টাইপসে, ওই সময় তোমরা আহ, নিজেরাও জানতে পারবে কি রকম প্রবলেম হয়েছিল। আমি যদি এর অল টাইম গ্রাফ দেখি, তো সবার প্রথম তো এর ক্রিপ্টো ছিল 2020 পর্যন্ত 17 12 মানে 17ই ডিসেম্বর 2020 পর্যন্ত ক্রিপ্টোর প্রাইস ছিল 0.003। অর্থাৎ যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে বলি, তাহলে হবে ওর প্রাইস হচ্ছে 0.3 মানে 3.30 3 পয়সা। তো 3 পয়সা, ঠিক আছে, বাংলাদেশ প্রাইসে সেটা হবে ম্যাক্সিমাম হয়তো 8 পয়সা থেকে 10 পয়সা, ঠিক আছে, 10 পয়সা প্রাইস ছিল 2020-তে। তারপর একজন আহ, মানুষ আছেন যার নাম এলন মাস্ক, আই হোপ তোমরা সকলেই জেনে থাকবে। তো উনি পুরোপুরি যে ডজ কয়েনের মার্কেট ভ্যালু রয়েছে কিভাবে ম্যানুপুলেট করতে থাকা যায়, তোমরা এই গ্রাফটা দেখলেই বুঝতে পারবে। ইভেন এই প্রাইসটা ছিল 17ই ডিসেম্বর 2020, ইন্ডিয়ান কারেন্সিতে 3 পয়সা, বাংলাদেশ কারেন্সিতে 8 পয়সা, ঠিক আছে। ওটাকে উনি 5/6/2021 অর্থাৎ 6th অফ মার্চ, এই 6th অফ মে, ঠিক আছে, 6th অফ মেতে, তাই তো, হ্যাঁ, 6th অফ মেতে মাত্র 6 মাসের মধ্যে প্রাইসটাকে নিয়ে চলে যায় 3 পয়সা থেকে 65 টাকাতে, বা বাংলাদেশ কারেন্সিতে 8 পয়সা থেকে 80 টাকাতে। অর্থাৎ কত গুণ বেড়েছে। যদি আমরা ওই মুহূর্তে $1 এই জায়গাতে যদি আমরা $1 কিনে রাখতাম বা $3 কিনে রাখতাম না, তাহলে আমাদের সেটা যেত $3000, ঠিক আছে।
তো এইভাবেই আমরা কিছু কিছু ক্ষেত্রে পাবলিক ব্লকচেনের টোকেনকেও না ম্যানিপুলেশনের সাহায্যে সেটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। তো সেটা কি করতে পারে না, বড় বড় এজেন্সি যাদের কাছে অলরেডি হিউজ অ্যামাউন্ট রয়েছে বা যাদের কাছে অলরেডি হিউজ স্টোর রয়েছে ওই টোকেনটা, পপুলার টোকেন বা পপুলার কয়েন অ্যাজ এ ডজ টোকেন, মিম টোকেনের কথাই যদি বলি, মিমের ক্ষেত্রে চলে আসে ডজ, তারপর ডজ উইফ্যাট, পেপে, শিবা ইনু, এই টাইপস এর মিম টোকেন গুলো কি হয় না, এই টাইপস এর মিম টোকেন গুলো যার কাছে প্রচুর পরিমাণ রয়েছে এবং ওরা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ঠিক আছে। ওই এলন মাস্ক একটা বলা যায় আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে টপেস্ট যদি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হয়, ওকে। তো ওনার ক্রিয়েটিভিটি নিয়ে আমরা সকলেই আশ্চর্য। তো সেই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কি করে না, চাইলেই আমাদের মার্কেট ভ্যালু চেঞ্জ করে দিতে পারে। হয়তো পুরোটা ওনার কন্ট্রোলে নেই, কিন্তু উনি ওনার প্রফিটের জন্য ক্রিপ্টোকারেন্সি ইউজ করতেই পারে। তো ওই ধরনের ক্ষেত্রে কি হয় না, আমাদের মন- আহ, যারা ধরো ছোটখাটো ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রেড করো বা ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করো, সেটা $1000 হোক, সেটা $2000 হোক, ইভেন $100 হোক না কেন, তাদের ক্ষেত্রে এটা খুব চাপের বিষয় চলে আসে যখন একটা প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি পুরো মার্কেটটাকে পুরোপুরিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে চায়। এবং নিয়ে আসতে চায় না, উনি নিয়ে এসেছেন এবং চাইলে এখনো আসছেন। এই ডজ কয়েনটাই উনি শুধু পাওয়ার বা ওনার ব্যক্তিত্বটা ভেবে দেখো যে 3 পয়সা থেকে 65 টাকা, ওর 8 পয়সা থেকে 80 টাকা, তো এই প্রাইসে 6 মাসের পার্থক্য করে রাখতে পারে। এই ধরনের যে মানুষ রয়েছেন, তো ওরা চাইলে পাবলিক ব্লকচেনকে চাইলেই পাবলিক ব্লকচেনেও চাইলে প্রাইস ম্যানিপুলেশন করতে পারে। তো সেই ক্ষেত্রে যারা আমাদের কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কি হয় না, আমরা প্রাইস ম্যানিপুলেশন করতে চাই না, ঠিক আছে। হয়তো এই মুহূর্তে এলন মাস্ক জানাতে চায় না যে উনি এই মুহূর্তে সাম বিলিয়ন্স অফ ডজ কয়েন অর সাম বিলিয়ন্স অফ টোকেন সেল করে দিচ্ছেন বা বাই করছেন, ঠিক আছে। তো ওই কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রেও আমরা কি করতে পারি না, রিং সিগনেচার ইউজ করতে পারি বা জিরো নলেজ প্রুফ ইউজ করতে পারি। জিরো নলেজ প্রুফ না, সরি, এখানে কনফিডেন্সিয়াল ট্রানজাকশন আমরা কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের সাহায্যে এই জিনিসগুলোকে মেনটেন করতে পারি। অবভিয়াসলি এগুলো এটা এক অ্যাডভান্টেজ। তো এক্সাম্পল যদি বলি, ইউজ কেসেস সাধারণত কি হয় না, বিটকয়েন বেসড ভ্যালিড যে সলিউশন গুলো রয়েছে, লিকুইড নেটওয়ার্ক, ঠিক আছে, এর ইমপ্লিমেন্টেশন কি হয় না, কনফিডেন্সিয়াল, ওকে। তো এই ট্রানজাকশন গুলো বিটকয়েন যে সাইড চেন গুলো রয়েছে ওগুলো মেনটেন করে। যদি এক্সাম্পল ওয়েবসাইট বলি, তোমরা ব্লক স্ট্রিমের মধ্যে একটা ব্লক স্ট্রিম বলে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে তোমরা এই কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারবে এবং এই কনফিডেন্সিয়াল ট্রানজাকশনটা অ্যাকচুয়ালি প্রোভাইড করে। আরেকটা ব্যাপার রয়েছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স বা ডিফাই। ডিফাই নিয়ে আমরা অলরেডি জানি, যারা অল্প ব্লকচেন নিয়ে জানি। তো ডিফাই কি হয়, অ্যাকচুয়ালি ডিফাই আমাদের প্রোভাইড করে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। তো আমাদের প্রোটোকল লাইক অ্যাজেটিক ইউজ কনফিডেন্সিয়াল ট্রানজাকশন অ্যান্ড প্রাইভেসি ফোকাসড ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স ট্রানজাকশন। এবার আমরা প্রাইভেসি ইনহ্যান্সিং টেকনোলজির সাহায্যে একটা কম্প্যারিজন করব জিরো নলেজ প্রুফ, রিং সিগনেচার আর কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে। যদি ফিচার্স এর কথা বলি, প্রাইভেসি লেভেলস এর ক্ষেত্রে জিরো নলেজ প্রুফের সব থেকে প্রাইভেসি হাই, রিং সিগনেচারের ক্ষেত্রে ওটা হচ্ছে মিডিয়াম, আর কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ওটা হলো হাই। একটা হচ্ছে ট্রানজাকশন অবস্ট্রাকশন মানে কি, মানে এটা সাধারণত আমাদের হাইলি সিগনেচার আইডেন্টিটিকে প্রোভাইড করে কিনা, যেটা আমাদের জিরো নলেজ প্রোভাইড ফুললি ভাবে প্রোভাইড করে, রিং সিগনেচার্স এর ক্ষেত্রে প্রোভাইড করে, আর কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে এটা পুরোটা হাইড করে দেয়, ঠিক আছে। যে সিগনেচারের আইডেন্টিটিটা ও হাইড করে দেয়, ঠিক আছে। আর একটা কি স্কেলেবিলিটি, জিরো নলেজ প্রুফ কিন্তু মডারেট লেভেলের রয়েছে। মডারেট মানে জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে স্কেলেবিলিটি ততটাও না যতটা রিং সিগনেচার। রিং সিগনেচারের ক্ষেত্রে স্কেলেবিলিটি ইস্যুতে খুব কম হয়, মানে স্কেলেবিলিটি ও অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা খুবই স্কেলেবল। তো জিরো নলেজের ক্ষেত্রে ওটা মডারেট লেভেলে, বা রিং সিগনেচারের ক্ষেত্রে সেটা হাই লেভেলে, আর কনফিডেন্সিয়াল ট্রানজাকশন যেটা রয়েছে ওটার ক্ষেত্রে ওটা মডারেট লেভেলে। এবার ক্রিপ্টো এক্সাম্পল যদি বলি যে কে ওই রুলসটা ফলো করে, জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে ফলো করে যে জেড ক্যাশ, ইথিরিয়াম, জেডকে রোল আপ, এই ওয়েবসাইট গুলো অ্যাকচুয়ালি জিরো নলেজ প্রুফের যে রুলস রয়েছে ওটাকে ফলো করে। রিং সিগনেচারের রুলস ফলো করে মনেরো, ওকে। আর কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের রুলস ফলো করে
লিকুইড নেটওয়ার্ক। ঠিক আছে? আরেকটা রয়েছে আমরা চ্যালেঞ্জেস কি কি পাই প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজির ক্ষেত্রে। প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজির ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জেস যেটা পাই সেটা হচ্ছে রেগুলেটরি কমপ্লিয়েন্স। গভর্নমেন্ট আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা রয়েছে তারা স্ট্রিক্টলি রেগুলেশন প্রোভাইড করে প্রাইভেসি কয়েন্স এর ক্ষেত্রে। ঠিক আছে? কিছু কিছু কান্ট্রি রয়েছে যারা অলরেডি প্রাইভেসি এনহ্যান্সিং ক্রিপ্টোকারেন্সিকে ব্যান পর্যন্ত করে দেয় মনেরো। মানে যেমন এক্সাম্পল রয়েছে মনেরো। এবার ওটারও একটা বড় এক্সপ্লেনেশন আমি তোমাদের যদি দিই কেন ব্যান করে রেখেছে। যে যদি আমরা সাধারণত মনেরও ইউজ করি তাহলে আমাদের যে ডেটা অ্যাকচুয়ালি পাবলিক ব্লকচেন থেকে সোয়াপ তো করছে কিন্তু আমি দেখতে পাবো না যে ওই ট্রানজাকশনটা হয়েছে কিনা। এবার যদি আমি বুঝতেই না পারি তাহলে কি হবে না ওই ট্যাক্স থেকে অ্যাজ এ ব্ল্যাক মানি হয় সেটা আমাদের রাখবে। তো ব্ল্যাক মানি রাখলে যেটা গভর্নমেন্টের কাছে খুব একটা ভালো লক্ষণ নয়। যার জন্য গভর্নমেন্ট ট্রাই করে যে তোমার কাছে ঠিক যতটা অ্যামাউন্ট রয়েছে ততটা যেন আমি বুঝতে পারি যার সাহায্যে আমি ট্যাক্স কাটতে পারি। তো ওই জন্য যেটা থেকে আমাদের মনেরো বলো বা জেড ক্যাশ বলো বা লিকুইড নেটওয়ার্ক যে ওয়েবসাইট গুলো রয়েছে ওইগুলো থেকে বঞ্চিত করে গভর্নমেন্টকে। যার জন্য অনেক গভর্নমেন্ট রয়েছে যারা এই ট্রানজাকশন গুলোকে স্ট্রিক্টলি রেগুলেশনের আন্ডারে রেখেছে এবং কিছু কিছু ক্ষেত্রে যে প্রাইভেসি এনহ্যান্সিং ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলোকে অলরেডি ব্যান করে রেখেছে যেমন মনেরো, জেড ক্যাশ, ইথেরিয়াম, জেডকে রোলআপ, লিকুইড নেটওয়ার্ক এই ধরনের ওয়েবসাইট গুলোকে অনেক অনেক কান্ট্রি ব্যান করে রেখেছে। মানে তুমি ওইখানে ওই ধরনের ওয়েবসাইট ইউজই করতে পারবে না তোমার ট্রানজাকশনটাকে সোয়াপ করানোর জন্য। তো এইসব ক্ষেত্রে কি হয় না আমাদের কি হয় না রেগুলেটরি কনফিডেন্সও রয়েছে। ওকে, আরেকটা কি রয়েছে কম্পিউটেশনাল ওভারহেড। কম্পিউটেশনাল ওভারহেড মানে কি জিরো নলেজ আর যে কনফিডেন্সিয়াল ট্রানজাকশন হয় সেগুলো আমাদের হাই কম্পিউটেশনাল পাওয়ার চাই। যার একটা বড় চ্যালেঞ্জেস এটা আমাদের ক্ষেত্রে ইনক্রিজ ট্রানজাকশন কস্ট। মানে এগুলো সাধারণত আমাদের প্রুফ অফ স্টেক ইউজ করে বা সরি প্রুফ অফ ওয়ার্ক ইউজ করে। এবার প্রুফ অফ ওয়ার্কের ক্ষেত্রে অলরেডি ব্লকচেনের ক্ষেত্রে যদি বলি ফার্স্ট যে আমাদের ব্লকচেন বলা যায় বিটিসি। যে ফার্স্ট যে ক্রিপ্টোকারেন্সি বলা হয় যেটা ব্লকচেন ইউজ করে পাবলিক সেটা হলো বিটিসি। বিটিসি কিন্তু স্টিল প্রুফ অফ ওয়ার্কেই কাজ করে। তো ওই প্রুফ অফ ওয়ার্কের সাহায্যে আমরা কি করতে পারি যে যার যত কম্পিউটেশনাল পাওয়ার বেশি তার কাছে তত তাড়াতাড়ি কি হয় না ট্রানজাকশনটা কমপ্লিট হয়। আর ট্রানজাকশনটা কমপ্লিট হলেই ওর যে গ্যাস ফিস আছে ওই গ্যাস ফিসটা চলে আসে মাইনার্স এর কাছে। তো এই মনেরও বলো বা জেডকে রোল আপ বলো বা যে আলাদা ওয়েবসাইট গুলো রয়েছে ওই ওয়েবসাইট গুলো কি হয় না জেড ক্যাশ বা ইথেরিয়াম, জেডকে রোল আপ, লিকুইড নেটওয়ার্ক তো ওরা কি হয় না প্রুফ অফ ওয়ার্কের জন্য আমাদের হাই কম্পিউটেশনাল পাওয়ার লাগে যার সাহায্যে আমরা এটাকে সাকসেস করতে পারি যে ট্রানজাকশনটা ঠিক মতো কমপ্লিট হয়েছে কিনা ওই প্রুফ অফ ওয়ার্কের সাহায্যে। যার জন্য আমাদের কি হয় না কনফিডেন্সিয়াল ট্রানজাকশন গুলোর জন্য যখন আমরা ভেরিফিকেশন করতে চাই তখন আমাদের কিন্তু হাই কম্পিউটেশনাল পাওয়ারই লাগে। আরেকটা কি রয়েছে অ্যাডপ্টেশন এন্ড ইন্টিগ্রেশন। অবভিয়াসলি প্রাইভেসি ফোকাস ব্লকচেন স্ট্রাগল করে অনেক ক্ষেত্রে। যেমন মেইন স্ট্রিম অ্যাডপ্টেশন ডিউ টু কমপ্লিয়েন্স কনসেপ্ট। মানে আমাদের যে ক্ষেত্রে বলি অনেক অনেক ক্ষেত্রে ইউজাররা বিলিভ করতে চায় না যে ওরা ওই ডেটাটা আসলেই সিকিউর রাখে কিনা। তো এটা একটা চ্যালেঞ্জেস ইউজারদেরকে আমাকে ফুল প্রুফ দিতে হয় যে না এই ওয়েবসাইট থেকে পুরোপুরি কোনো রকম ডেটা ও স্টোর করে রাখে না যার কারণে আমার এক্সপোজ হওয়া বা স্টোল হয়ে যাওয়ার বা ডেটা অথরিটি থেকে বা ডেটা স্টোল হয়ে যাওয়ার কোনো রকম ব্যাপার নেই। যার সাহায্যে আমরা কি করতে পারবো না বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজি যেটা রয়েছে বা আমাদের যে ট্রানজাকশনটা রয়েছে ওটা পুরোপুরি সিকিউর থাকবে কিনা। অনেক অনেক ক্ষেত্রে ইউজাররা এটাও মনে করে যে আচ্ছা এই ওয়েবসাইটটা মেবি আমাদের সমস্ত ডেটাই স্টোর করে রাখছে যার জন্য আলাদা করে ওয়েবসাইট প্রোভাইড করছে এবং ফেকলি বলছে যে আমরা কোনো রকম অথরিটি প্রোভাইড করি না। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজারদেরকে বিলিভ দেওয়াও একটা চ্যালেঞ্জেস পার্ট যে প্রাইভেসি ব্লকচেন নিয়ে যারা অলরেডি কাজ করছে প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজি নিয়ে যারা কাজ করছে ওদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক হিসেবে অ্যাসাইন করতে পারি। তো অলরেডি আমরা দুটো ক্লাস কমপ্লিট মানে যদি দুটো ক্লাস মানে দুটো ভালো রকম টপিক পড়ে ফেললাম। একটা হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রাইভেসি ইন ব্লকচেন আর একটা হচ্ছে প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজি ইন ব্লকচেন। মানে কোন কোন টেকনোলজি আমরা প্রাইভেসি এনহ্যান্সিং এর জন্য ইউজ করে থাকি তার ডেপথ এক্সপ্লেনেশন ফ্রম স্টার্টিং টু অ্যাডভান্স লেভেল। আরেকটা কি রয়েছে ইম্পর্টেন্স অফ প্রাইভেসি মানে প্রাইভেসি আমাদের ব্লকচেনের ক্ষেত্রে কেন দরকার। ওকে, তো এর পরের টপিকটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। ওকে।